সবাইকে আবার স্বাগত জানাচ্ছি সানেমে নেটিজেন ফোরাম 6। এটা আমরা শুরু করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, সেই মার্চ মাস থেকেই, যখনই সিচুয়েশন আমরা দেখলাম যে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যাচ্ছে এবং এটা আনপ্রেসিডেন্টেড, যে আমাদের কোনো ধারণাও ছিল না যে আসলে এটা কোন দিকে যাবে, কিভাবে এটা কোন ধরনের টার্ন নেবে। মার্চ মাসে আমার মনে হয় আমাদের কারোরই সেরকম কোনো ধারণা ছিল না, কিন্তু সেই সীমিত ধারণা নিয়েও আমরা একটা মনে করেছিলাম যে এরকম একটা ফোরাম ক্রিয়েট করা দরকার, যেখানে আমরা বিভিন্ন ভিউজ, বিভিন্ন কর্নার থেকে, দেশে এবং বাইরের থেকে, আমরা সেই কর্নার থেকে আমরা সেই ভিউজ গুলো আমরা পাবো এবং সেই ভিউজ গুলো আমরা চেষ্টা করব সামারি ফর্মে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য, এবং সেই চেষ্টাটা আমরা করছি। অলরেডি গত 5টা ইভেন্টের যে আমাদের যে সামারি গুলো, সেগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে গিয়েছে। আমি জানি আজকে যারা পার্টিসিপেন্টের মধ্যে আমাদের মিডিয়া ভাই বোনদের মধ্যেও কয়েকজন আছেন, তাদেরকে আমি আবার স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করব তারাও হয়তো পার্টিসিপেট করবেন কোশ্চেন এবং অ্যান্সারের সাথে। যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ফাবিহা, সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট, ইশরাত, সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট, আমি থ্যাঙ্কস জানাচ্ছি ওদেরকে যে ওরাও পার্টিসিপেট করবে কোশ্চেন এবং অ্যান্সারে। আরেকটা জায়গা আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমি অলরেডি বিভিন্ন ধরনের পজিটিভ রেসপন্স পেয়েছি এই নেটিজেন ফোরামের, কারণ খুব সম্ভবত এটাই একমাত্র একটা ফোরাম যেটা আমরা রেগুলারলি রান করছি এই অঞ্চলে, এবং যেখানে আমরা মোটামুটি ডিফারেন্ট ভিউজ বিভিন্ন কর্নার থেকে আমরা পাচ্ছি। এটা একটা বড় ধরনের একটা অ্যাডভান্টেজ আছে যে এই ডিফারেন্ট ভিউজ গুলোকে একটা জায়গায় কম্পাইল করা এবং এগুলোকে একটা ডিরেকশনের মধ্যে, জিনিসটাকে আলোচনার মধ্যে নিয়ে আসা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা খুব টপিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি। প্রতিটা নেটিজেন ফোরামে আমরা চেষ্টা করি যে ওই মুহূর্তে যে বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি যেমন বরাবরের মতোই একটু টোনটা একটু সেট করার জন্য আমি কয়েকটা কথা একটু বলতে চাই শুরুতে। এবং সেটা হচ্ছে যে আসলে প্রথম আমি 3-4টা মতো পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি এখন একটা আলোচনার ক্ষেত্রে। আমার ধারণা এই আলোচনাটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এটা সব জায়গাতেই এখন হচ্ছে। দ্য কনফ্লিক্ট বিটুইন লাইফ অ্যান্ড লাইভলিহুড, এবং এটাকে এরকম একটা জায়গায়, আলোচনাটা এখন এমন একটা জায়গায় গেছে যে কোনটা আগে বড়, জীবন আগে বড় না জীবিকা আগে বড়, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের ভিউজ দেখছি। আমরা সানেমের পক্ষ থেকে যে জিনিসটা শুরু থেকেই আমি অ্যাডমিট করব যে মার্চ মাসে আমাদের জ্ঞান খুবই সীমিত ছিল এই করোনা ভাইরাসের গতি প্রকৃতি। অনেকে হয়তো ধারণা করছিলাম যে এটা হয়তো কয়েক মাসের ব্যাপার, এটা হয়তো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে অথবা কমে আসবে। কিন্তু এখন যে ধারণা, এখন যে গ্লোবাল পরিস্থিতি এবং সমস্ত কিছু থেকে মনে হচ্ছে যে, এবং নানা ধরনের যে গবেষণা এবং বিভিন্ন অ্যানালিসিস যেটা আমাদের সামনে এসছে, তাতে মনে হচ্ছে এটা সহসা যাওয়ার বিষয় না। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু মার্চ মাসে কিন্তু আমরা বলেছিলাম যে, এবং বিশেষ মার্চে না, আমরা এপ্রিলের মাঝামাঝি আমরা বলেছিলাম খুব স্ট্রংলি যে ওপেনিং আপ যদি হয়, তাহলে কিন্তু দুটো এরিয়া খুব খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের উই নিড টু ডেভেলপ সেক্টর স্পেসিফিক প্রোটোকল এবং অ্যাট দ্য সেম টাইম রিজিয়ন স্পেসিফিক প্রোটোকল। স্বাস্থ্যবিধি গড়ে তোলা দরকার অঞ্চল ভেদে এবং সেক্টর ভেদে, খাত ভিত্তিক। এবং আমরা এটাও বলেছিলাম বারবার যে এই লকডাউনের চেহারাটা কিরকম হবে, এটা সেটাও নিয়েও আমাদের খুব এই ডিসকোর্স, খুব আলোচনা খুব বেশি হয়নি। আমি অন্তত বাংলাদেশের পক্ষ থেকে বলতে পারি, অন্য দেশের কথা আমি খুব বেশি জানি না, যতটুকু শুনছি। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে কিছুটা হলো অন্য দেশগুলো দিকে তাকালে মনে হয় কোনো কোনো দেশ, বিশেষ করে আমাদের পাশে শ্রীলঙ্কা, তারা কিন্তু আজকে থেকে অ্যাক্টিভলি তারা শুরু করেছে, অফিস শুরু করেছে, অনেকটা ওপেন আপ করেছে, এবং অনেক জায়গায় তারা হয়তো প্ল্যান্ড ওয়েতে ফেজ ওয়াইজ তারা ওপেন আপ করছে, ইউরোপের অনেক দেশও করছে। সুতরাং আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটা একটা ডিসকোর্সের একটা বড়, এখনো সময় ফুরিয়ে যায়নি। কারণ আমি যেহেতু এই পয়েন্টটা যেহেতু আমি আর্গু করছি যে এটা সহসা থেমে যাওয়ার বিষয় না, এখন যেটা মনে হচ্ছে এটা অনেক দিন আমাদের জীবনের সাথে থাকবে, এবং সেটা আমাদের হয়তো মানিয়ে চলার একটা বিষয় আছে, এটার বিরুদ্ধে ফাইট করার একটা বিষয় আছে, এবং সেই ক্ষেত্রে যে প্রোটোকল ডেভেলপের কথা বলছি সেটারও আমি মনে করি সময় ফুরিয়ে যায়নি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট।
লাইফ অ্যান্ড লাইভলিহুডের ব্যাপারে আমি অবশ্যই মনে করি সানের পক্ষ থেকে আমরা বলেছি যে যত দীর্ঘায়িত হবে এই বিষয়টা, লাইভলিহুডের প্রশ্নটা অবশ্যই সামনে আসবে আমাদের মতো দেশে। এবং সেখানে কিন্তু আমরা যদি কিছুটা পরিকল্পনা না করি এবং কিছুটা যদি একটু অগ্রিম পরিকল্পনা এবং কিছু যদি সেটা এনফোর্স করতে না পারি, এনফোর্সমেন্টও অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং যে জায়গাটা আমাদের খুব দুর্বলতা, আমাদের খুব প্রকট ভাবে দেখা যায় যে হয়তো একটা কিছু ঘোষণা দেওয়া হলো যে লকডাউন অথবা হলিডে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে, কিন্তু এটা এনফোর্স হচ্ছে না। এনফোর্স করার মতো সেই ইনস্ট্রুমেন্ট গুলো সেরকম শক্তিশালী না। তো সেই জায়গাগুলো যদি আমরা করতে না পারি, ও এখনো সময় আছে আমি আবারও বলছি, তাহলে ভয়টা হচ্ছে যে আমরা যে লাইভলিহুডের জন্য আমরা ওপেন আপের কথা বলছি, কিন্তু তখন যদি লাইফ বিপন্ন হয়ে যায়, তাও আবার দেখা যাবে হয়তো স্ট্রিক্ট কন্ডিশন আবার ইম্পোজ করতে হচ্ছে, আবার মানে গো ব্যাক টু স্কোয়ার ওয়ান অথবা এরকম একটা সিচুয়েশন হতে পারে। সুতরাং এই জায়গাটা হয়তো আমরা পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা শুনতে চাইবো যে আসলে কি রকম আমাদের কি করা উচিত। এবং আমাদের সানাই পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত আমরা যতটা বলেছি খুব পরিষ্কার আমরা বলতে চাই, আবারও রিট্রেট করতে চাই আবার জিনিসটা, আমরা মনে করি লাইভলিহুডটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়, ওপেন আপ করতেই হবে অনেক সময় অনেক ক্ষেত্রেই, কিন্তু সেটা যেন প্ল্যান্ড ওয়েতে হয়, অ্যাডহক বেসিসে না হয়, কারো কোনো প্রেশার গ্রুপের চাপে যেন না হয়, সেটা যেন একটা পরিকল্পিতভাবে অঞ্চল ভিত্তিক প্রোটোকল ডেভেলপ করে এবং খাত ভিত্তিক প্রোটোকল ডেভেলপ করে সেটা হয়, এবং এনফোর্স করার একটা চেষ্টা করা হয় যাতে সেই প্রোটোকলগুলো মেনটেন করা হচ্ছে। তা না হলে বিপদ কিন্তু আরো আরো বড় ধরনের বিপদ হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যে ইম্প্যাক্ট যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে ইকোনমিক ইম্প্যাক্ট খুব অবভিয়াস, আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের গ্রোথ ফোরকাস্ট হচ্ছে, সেই ডিবেটে যাচ্ছি না। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ এই যে এপ্রিল মাসে যে রপ্তানি আয় এক্সপোর্টের, সেটা আনপ্রেসিডেন্টলি প্রায় 83-84% মতো গত বছরের মাসের তুলনায় কমে গেছে, এবং এটা গত 40 বছরের ইতিহাসে বাংলাদেশের এরকম ঘটনা ঘটেনি। সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। মানে এটা রপ্তানি খাত যেটা আমাদেরকে বলা হয় আমাদের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা এপ্রিল মাস ফিগার জানি, মে মাসেও কিন্তু বড় ধরনের মনে হচ্ছে এরকমই ঘটনা চলবে। সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের একটা চিন্তার জায়গা আছে। রেমিটেন্সের ক্ষেত্রে কিছুটা দেখছি আমরা বৃদ্ধি, কিন্তু এটা বুঝতে হবে যে এটা খুব সুন্দর মার্চ মাসের ফিগার আমরা রেমিটেন্সের প্রবৃদ্ধি দেখেছি, কিন্তু এটা অনেকটা কিন্তু ঘটনাটা এরকম হয়েছে, ডিস্ট্রেস একটা এফেক্ট আছে, যে যে মানুষরা রেমিটেন্স যারা রিসিপিয়েন্ট ফ্যামিলি যারা আছে দেশে, তারা কিন্তু দুরবস্থায় আছে। সুতরাং রেমিটার যারা, তারা কিন্তু অনেক বেশি হারে টাকা পাঠাতে চেয়েছে ফ্যামিলিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং এটা দেখে কিন্তু কোনোভাবেই মনে করার কারণ নেই যে আমাদের রেমিটেন্সের একটা বড় ধরনের ওই রেমিটেন্স খাতে আমাদের খুব ভালো সুখবর আছে। বরং অয়েল প্রাইস যেভাবে ফল করেছে, মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো তারা যেরকম ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বড় ধরনের একটা কনসার্ন আছেই আমাদের রেমিটেন্সে। সো এক্সপোর্ট রেমিটেন্স দুটো বড় ড্রাইভার। আরেকটা জায়গা যেটা আমরা দেখেছি কৃষি খাত, আমরা হয়তো কিছুটা হলেও ধানের ক্ষেত্রে আমরা সামলে উঠতে পেরেছি, এবং আমি অবশ্যই ধন্যবাদ দেব যে অনেক উদ্যোগ সরকারি খাত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন স্থানীয় পর্যায়ে অনেকে ভলান্টিয়ার হিসেবে তারা উদ্যোগ নিয়েছেন, এবং সেটা আমি মনে করি এরকম একটা ক্রাইসিস টাইমে যে যৌথভাবে এরকম যে উদ্যোগ নিয়ে একটা ধান কাটার, বিশেষ করে বড় ধান কাটার যে একটা এফোর্ট এবং একটা চেষ্টা হয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমাদের কৃষি অনেক উপখাত কিন্তু বেশ ব্যাডলি এফেক্টেড, এটাও মাথায় রাখতে হবে। মৎস্য খাত, গবাদি পশু, ভেজিটেবলস, তারপরে ফ্রুট সেক্টর, এগুলো কিন্তু অনেক বড় ধরনের একটা আঘাতের মধ্যে আছে। সুতরাং এই জায়গাটা দেখার একটা আমাদের কাছে মনে হয় একটা ইস্যু। এসএমই তাদেরও একটা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা ধরনের যেটা ইনফর্মাল সেক্টরে তাদের বিশাল সংখ্যক আছে, সুতরাং সেটাও একটা বড় ধরনের ক্ষতির জায়গাটা আছে। এবং একটা জিনিস আমি আমি হয়তো বলতে চাই, সেটা যেটা একটু আগে আমি বলেছি, আবার জিনিসটাকে রিএমফাসাইজ করছি, যে যত দিন যাবে তত হয়তো বিভিন্ন কোয়ার্টার থেকে আসলে একটা দাবি আসবে যে লকডাউন বলি আমরা অথবা কঠোরতা বলি, এগুলোকে শিথিল করার, কারণ লাইভলিহুডটা যত বেশি সামনে আসবে। এবং আমাদের যেহেতু 85%-এর উপরে ইনফর্মাল সেক্টরে আছে, সেখানে কিন্তু কোনো জব সিকিউরিটি নেই, জব অথবা এমপ্লয়মেন্ট সিকিউরিটি নেই। সুতরাং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আরো গভীরতর চ্যালেঞ্জের সামনের দিনগুলোতে আরো গভীরতর চ্যালেঞ্জের দিকে আমরা যাচ্ছি।
কারণ সরকারের পক্ষ থেকে আরো কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার। যে স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে সেগুলোর একটা এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন দরকার। এখনই অলরেডি বিভিন্ন কোয়ার্টার থেকে কথাবার্তা উঠছে যে স্টিমুলাস প্যাকেজ প্রপারলি অ্যাক্সেস করাটা কঠিন, অথবা কারা এটা স্টিমুলাস প্যাকেজে বেনিফিট পাবে। আমি এই প্রসঙ্গক্রমে জাস্ট একটা কথা বলতে চাই যে একদম সম্প্রতি নতুন রেগুলেশন রিল্যাক্স করা হয়েছে, যে এখন বলা হচ্ছে ডিফল্টার যারা লোন ডিফল্টার তারাও স্টিমুলাস প্যাকেজ থেকে সুবিধা পাবে ব্যাংকিং খাত থেকে। এটাও কিন্তু একটা আশঙ্কা জাগায় যে তাহলে কিন্তু এই যে বড় বড় রাঘব বোয়ালরা যারা আছে বাংলাদেশের লোন ডিফল্টার যারা যারা আমাদের ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের একটা মানে একটা এফেক্ট ফেলেছে, তারা কিন্তু আসলে দেখা যাবে স্টিমুলাস প্যাকেজ থেকে যদি তারাই একটা বড় চাঙ্ক যদি তারা নিয়ে নেয়, তাহলে কিন্তু অন্যরা যারা বিশাল যে ক্ষতিগ্রস্ত সেক্টর যারা আছেন তারা কিভাবে নেবে এটা সুবিধা পাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আছে। তো সেই জায়গাটা আমাদের কাছে মনে হয় চিন্তার জায়গা। এর পরের যে পয়েন্টটা আমি একটু বলতে, সেটা হচ্ছে আমাদের বাজেট নিয়ে। আমাদের বাজেট সামনের মাসে অ্যানাউন্স হতে যাচ্ছে। আমরা শুনেছি মাননীয় অর্থমন্ত্রী 11ই জুন বাজেট ঘোষণা করবেন, এবং সেই বাজেটে কয়েকটা জায়গা আমরা সানামের পক্ষ থেকে বলেছি প্রায়োরিটি হিসেবে অবশ্যই আসা উচিত। হেলথ সেক্টর তো অবশ্যই প্রায়োরিটিতে আসা উচিত, হেলথ সেক্টরে খরচ বাড়াতে হবে। পাশাপাশি যে জিনিসটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট ইজ অলসো বিগ ইস্যু। কোঅর্ডিনেশনের একটা বড় ধরনের অভাব আছে হেলথ সেক্টরে, এবং সেই জায়গাটা কিভাবে রাতারাতি এটা ইমপ্রুভমেন্ট হবে না, কিন্তু যদি একটা চেক এন্ড ব্যালেন্স একটা মনিটরিং মেকানিজম যদি ইন্ট্রোডিউস করা যায়, যেটা সানেম প্রথম থেকেই শুরু থেকেই বারবার বলছে, সেই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে এটা দরকার আছে। আমরা এটাও বলেছি বাজেটে থাকা উচিত এগ্রিকালচারাল সেক্টরের যে এমফাসিসটা সেটা অবশ্যই। তারপরে সোশ্যাল প্রোটেকশনের যে জায়গাটা, যে কাভারেজটা যেটা বাড়ানো হয়েছে অথবা যে এরকম অ্যামাউন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা আসলেই ভুক্তভোগীদের কাছে পৌঁছে কিনা, কিভাবে পৌঁছে। সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে একই সাথে যেরকম ফুড ডিস্ট্রিবিউশন করা দরকার, পাশাপাশি ক্যাশ ট্রান্সফার দরকার, নানা ধরনের উদ্যোগের কথা আমরা শুনছি এবং সরকারের পক্ষ থেকে সেগুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এগুলো হয়তো যথেষ্ট নয়, আরো এটাকে বাড়ানো দরকার। এবং এর মধ্যে নতুন নতুন অনেক সেগমেন্ট, অনেক সেকশন অফ দ্য সোসাইটি অ্যাড হচ্ছে, যারা আগে হয়তো সেরকম ভালনারেবল ছিল না, এখন তারা ভালনারেবল হয়ে তারাও এই এই তালিকার মধ্যে ঢুকছে, অথবা এই প্রোটেকশনের দাবির মধ্যে ঢুকছে, তারাও প্রোটেকশন চায়। আমরা যেমন সম্প্রতি ইয়ুথদের উপরে একটা অ্যাকশনের সাথে একটা আমরা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা দেখেছি আমাদের যুব সমাজে একটা বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কিন্তু যারা যুব উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু এখান থেকে বেনিফিট পায় কিনা সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, বাজেটে আমরা পরিষ্কারভাবে চাই যে স্টিমুলাস প্যাকেজ কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, অর্থায়ন থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং মনিটরিং, সেটারও একটা গাইডলাইন এই বাজেটে থাকা দরকার। পাশাপাশি আমরা এটাও জানি যে ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স আর্নিং আমাদের খুব কম হবে এবছর। তাহলে এটা ফাইন্যান্সিংটা কিভাবে হবে, বাজেট ডেফিসিট আমরা বলেছি যে গতানুগতিক যে বছর আছে তার থেকে আরো বেশি বাড়তে পারে। গতানুগতিক সময়ে আমরা 4 থেকে 5% মতো বাজেট ডেফিসিট রাখি জিডিপির অনুপাতে। আমরা সানামের পক্ষ থেকে বলেছি এটা 8 থেকে 10% মতো যেতে পারে আগামী 2 বছর, যেটা আমরা শুরুতেই বলেছিলাম মার্চ মাসে যে একটা 2 বছরের একটা রিকভারি প্ল্যান দরকার, তার পার্ট হিসেবে এই বাজেটটা থাকা উচিত। পাশাপাশি একটা পয়েন্ট আমি একটু স্ট্রংলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে একটা জাতিগতভাবে কিন্তু একটা কৃচ্ছ্রতা সাধনের দরকার আছে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের তরফ থেকে নেতৃত্বটা দেওয়াটা খুবই দরকার, এক্সাম্পল ক্রিয়েট করা দরকার। আমরা বলেছি যে ঈদের বোনাস, যে বিভিন্ন সরকারি কর্মচারীদের একটা গ্রেড পর্যন্ত, একটা সার্টেন গ্রেড পর্যন্ত, সেটা এবছর বাতিল করা যায় কিনা, এবং সেই টাকাটা অন্য কোনো ভাবে এখনকার যে ক্রাইসিস টাইমে যে আমরা যে প্রায়োরিটি সেক্টর ইউজ করা যায় কিনা, সেই এবং কৃচ্ছ্রতা সাধনে অন্যান্য যে এরিয়াস গুলো আছে সেগুলো তো এক্সপ্লোর করার বিষয় আছে। তো এই হচ্ছে মোটামুটি আমি শুরুতে যেটা আমি ভেবেছি যে একটু জাস্ট টু সেট দ্য টোন, যে আজকে আলোচনার বিষয়গুলো কি, এর বাইরেও আলোচনার বিষয় আসবে। আমি জানি বরাবরের মতোই আমাদের নেটিজেন ফোরাম খুব ভাইব্রেন্ট আলোচনা হয়, এবং এমন অনেক বিষয়গুলো হয় আলোচনায় আসেন, পার্টিসিপেন্টরা নিয়ে আসেন যেগুলো হয়তো আগে আমরা সেভাবে চিন্তাও করিনি। সুতরাং অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আলোচনায় সবাইকে যোগদান করার জন্য। আবারও এই পর্যায়ে আমি একটু ডক্টর সাইমা বিদিশাকে একটু অনুরোধ করছি যদি একটা স্মল ইন্টারভেনশন যদি আপনি একটু দিন। আমরা তো অবশ্যই আপনাদের কাছে যাব, ফিরে যাব প্রশ্ন নিয়ে এবং মতামত নিয়ে। বিদিশা প্লিজ।
একটু আগে ডক্টর সেলিম রায়হান যে বিষয়ে কথাটি বললেন, আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের মনে হয় এই লকডাউনের খোলার যে বিষয়টি, যে স্ট্র্যাটেজিটা, এটা নিয়ে আসলে আমাদের একটু চিন্তা করার ব্যাপার আছে। যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের আসলে চিন্তা করতে হবে যে এই সমস্যাটা মোটামুটি ভাবে সব দেশেই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং শুধু উন্নত দেশগুলো না, ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, ভারত, শ্রীলঙ্কা, এই ধরনের দেশগুলো কিন্তু লকডাউনের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু এমন না যে শুধুমাত্র আমরাই শুধুমাত্র লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, সুতরাং সব দেশকেই কিন্তু এই ধরনের একটা ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এক্সিট স্ট্র্যাটেজিটা, এবং এক্সিট করাটা যেটা আমি মনে করি এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কত আগে এই সমস্যা থেকে বের হতে পারবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিষয়টা যেন কখনো এমন না হয়ে যায় যে পরবর্তীতে আমাদেরকে এই পুরো সমস্যাটা যাতে লিঙ্গার যদি করে, তখন কিন্তু আমরা আরো বেশি সমস্যায় পড়বো। তার একটা আরো গুরুত্বপূর্ণ কারণ, অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ কারণ, যে যখন আমরা বলছি যে রেডিমেড গার্মেন্টস এর কথা, প্রবাসী শ্রমিকের আয়ের কথা, তখন কিন্তু বায়ারদের দিক থেকে এবং শ্রমিকদের যে এমপ্লয়ার যারা, তাদের দিক থেকেও কিছু কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। তাদের দিক থেকে রিকোয়ারমেন্ট গুলো তারা কিন্তু আমাদের সাথে ট্রেড করতে বা প্রবাসী শ্রমিকদের আদান প্রদানের ব্যাপারে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত উৎসাহিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের অবস্থা সম্পর্কে, অর্থাৎ আমাদের যে সংক্রমণের যে পরিধি, সেটা যখন আমরা মোটামুটি ভাবে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে কমিয়ে না আসতে যতক্ষণ পারবো, ততক্ষণ পর্যন্ত এই ট্রেড এবং রেমিটেন্স প্রবাহ কিন্তু ব্যাহত হবে। সেই কারণে আমাদের জন্য খুব চিন্তা করা উচিত। আমাদের চিন্তাটা কিন্তু একটু খুব শর্ট টার্ম চিন্তা না করে, শর্ট টার্মে কিছু ক্ষতি আমাদের হচ্ছে এবং অবশ্যই সেটি আমাদের চিন্তা করতে হবে, কিন্তু আমাদের কিন্তু চিন্তা করতে হবে পরবর্তীতে আমাদের সমস্যা যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করবো। এবং অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অবশ্যই লকডাউন আমাদের 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, 1.5 মাসের উপরে। সুতরাং এখন কোন কোন খাতগুলোকে আসলে আমরা খুলে দিতে হবে, কিছু খাত অবশ্যই খুলে দেওয়ার দরকার আছে, এবং সেটা কিভাবে করতে হবে, সেই যে পরিকল্পনাগুলো, এলাকা ভিত্তিক, খাত ভিত্তিক পরিকল্পনাগুলো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের আসলে লাইভলিহুডটাকে বাঁচানোর জন্য কোন খাতগুলো খুলে নেওয়াটা দরকার, কোন খাতের উপর রেস্ট্রিকশনটা তোলা, অর্থাৎ আমাদের দেখতে হবে প্রথমে আমাদের সেই খাতগুলোই খুলে দেওয়ার কথা চিন্তা করা দরকার, যেটা হচ্ছে হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি সবচাইতে কম রেখে আমরা সবচাইতে বেশি মানুষের জীবিকা সংস্থান করতে পারবো। যেমন সেটা হচ্ছে, একটা হচ্ছে কৃষি, যেটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সংক্রমণের ঝুঁকিকে কম রেখে আমরা কিন্তু অনেক মানুষের লাইভলিহুডের এবং আমাদের যে খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা করতে পারছি। এরপর আমাদের চিন্তা করতে হবে অন্যান্য যে ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে, যে ক্ষুদ্র শিল্পের উপরে অনেক মানুষের জীবিকা কিন্তু নির্ভর, এবং একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটাকে কিন্তু তাদের মেনে চলা বা স্বাস্থ্যবিধি মেনে চলা অনেক ক্ষেত্রে তাদের কিন্তু সহজ হতে পারে। কারণ একটা প্রতিষ্ঠানে যদি 10 জন শ্রমিক কাজ করে, তখন তাদেরকে ম্যানেজ করা অনেক ক্ষেত্রে কিন্তু সহজ হয়। আর অনলাইন ব্যবস্থাটাকে আরেকটু চাঙ্গা করার বিষয়টা, সেই বিষয়টার উপরে আমার মনে হয় যে এখনো আসলে সময় শেষ হয়ে যায়নি। এখনো কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে যে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রণোদনা দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার মাধ্যমে, এবং লোকাল লেভেলে যে করসপন্ডেন্ট যারা আছে, সরকারের প্রতিনিধি আছে, লোকাল লেভেলীয় যারা আছে, তাদের মাধ্যমে শহরাঞ্চলে বা বিভিন্ন ধরনের মহকুমা, জেলা শহরগুলো যেগুলো আছে, সেগুলোর মানুষের সাথে কিভাবে গ্রামের মানুষকে, বিশেষ করে আমি যেটাকে গুরুত্ব দিতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের আর্টিজানরা, আমাদের তাঁতি যারা রয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে, তাদেরকে কিভাবে আমরা সংযুক্ত করতে পারি। এরপর অবশ্যই আমাদের লকডাউন খোলার ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজি গুলো চিন্তা করতে হবে, কিন্তু এটা আসলে এই খাতভিত্তিক এই পরিকল্পনার সাথে আমি আরেকটা জিনিস যোগ করে এখানে শেষ করবো। আমাদের মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে ভাইরোলজিস্ট এবং ডেমোগ্রাফার, এপিডেমিওলজিস্ট, ডক্টর, তাদের সাথে কনসালটেশনটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই কিন্তু আসলে বলতে পারবে যে কোনখানে আসলে স্বাস্থ্যবিধি মানাটা সম্ভব, কোন কোন এলাকায় কোন কোন খাতের মধ্যে আসলে আমরা স্বাস্থ্যবিধি মেনেও আমরা কিছুটা জীবিকা সাশ্রয় করতে পারি। এই বিষয়টা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আমি এখানে শেষ করব। ধন্যবাদ ডক্টর বিদিশা। আমরা ডেফিনেটলি আপনার কাছে আবার যাব প্রশ্ন নিয়ে। এই পর্যায়ে আমি জুবাইরকে একটা শর্ট ইন্টারভেনশনের জন্য রিকোয়েস্ট করছি।
তারপরে আমরা একটু প্রশ্ন এবং অন্যদেরকে একটু কথা বলার সুযোগ দেব। জি, আমাকে কি স্যার শোনা যাচ্ছে? আমার এখানে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ জুবাই, শোনা আমাকে যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। সবাইকে শুভেচ্ছা। আমি আমি খুব বেশি সময় নেব না। অলরেডি স্যার এবং ম্যাডাম অনেকগুলো বিষয়ে কথা বলেছেন এবং আমি প্রিটি শিওর পরবর্তীতে বিভিন্ন আলোচনাতে আরো বেশ কিছু বিষয় উঠে আসবে। আসলে এখন আমরা সবাই জানি যে কোভিড-19 নিয়ে প্রচুর আলোচনা হওয়া দরকার, কারণ আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, সলিউশনটা কি সেটা বোঝার জন্য আলোচনা খুবই দরকার এবং হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এখন আলোচনা, আমরা সবাই জানি যে কি হচ্ছে, কতটুকু হচ্ছে, কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, ইন্টারভেনশন গুলো কি ধরনের ইন্টারভেনশন নেওয়া দরকার। আমার মনে হয় যে which is more important right now is যে কিছু অ্যাকশন দরকার। আমরা কিছু অ্যাকশন দেখতে চাই। সো দুটো বিষয়, একটা হলো যে কথা হচ্ছে যেটা স্যারও বললেন যে জীবন আগে না জীবিকা আগে, লাইফ ভার্সেস লাইভলিহুড, এটা নিয়ে খুব ডিসকাশন হচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে আমরা বাংলাদেশে এখন যে অবস্থায় আছি, ইটস নট দ্য রাইট টাইম যে আমরা সবকিছু এখন ওপেন করে দিব। বিকজ আমরা যদি একটু দেখি যে আমরা কিন্তু এখনো ওই টার্নিং পয়েন্টটাতে এখনো পৌঁছাইনি। এখনো যেটা হয়েছে যে আমাদের যে প্রতিদিন যে ইনফেক্টেড পিপলের যে নাম্বারটা, সেটা কিন্তু এখনো বাড়ছে। কিছু আপ ডাউন হচ্ছে, বাট মোরলেস এটা বাড়ছে। এবং আমরা যদি কিছু কিছু দেশের কেসগুলো একটু কনসিডারেশন নেই, ইটস নট লাইক যে ভি শেপ অর ইউ শেপ, এটা কিন্তু ডাব্লিউ শেপ হতে পারে, মানে এটা বেড়ে কমে আবার বাড়তে পারে। সো দেয়ার ইজ আ রিস্ক যে আমরা সবকিছু খুলে দিলে সবাই যখন আবার ফিরে যাবে ফুল ফোর্সে, যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস শুরু হবে, দেয়ার ইজ আ রিস্ক যে আমার এটা ভয়াবহ আকারে বাড়তে পারে, মানুষ ইনফেক্টেড হতে পারে একটা লার্জ নাম্বারে। সো এই জিনিসটা যেন আমরা একটু মাথায় রাখি। এবং স্যার যেটা বলছিলেন যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন ইকোনমিক অ্যাক্টিভিটিসে ইনভলভ হব, নর্মাল লাইফে ফিরার চেষ্টা করব, বা আমি বিভিন্ন সেক্টর গুলো খুলে দিব, লাইক আরএমজি সেক্টর অলরেডি যেটা হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে আরএমজি ফ্যাক্টরি গুলো প্রোডাকশনে গেছে, রিওপেন করেছে। কিন্তু সেখানে স্যার যেটা বলছিলেন যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেন যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য, সেটা যেন নেই এবং সেই জায়গাটাতে যেন গুরুত্ব দেই। এখন প্রশ্নটা হচ্ছে সেটা আমরা পারবো কিনা। এখন আমাদের ইনস্টিটিউশনের উপরে আমাদের যে যতটুকু ট্রাস্ট আছে এবং আমাদের ইনস্টিটিউশনের যে ক্যাপাসিটির যে অভাব আছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব বেশি আশা করতে পারি না বা পারছি না যে আমরা হয়তো সেই 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 স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে সেই ধরনের ইন্টারভেনশন নিয়ে আমরা 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 ইকোনমিক অ্যাক্টিভিটিস ওই জায়গাগুলো যেতে পারবো। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে চিন্তা করার সুযোগ আছে, এক। আর 2 নাম্বার হলো যে বাজেট নিয়ে স্যার অলরেডি বেশ কিছু পয়েন্ট বলেছেন, আমি জাস্ট ওটার সাথে একটা দুটো পয়েন্ট একটু অ্যাড করতে চাই। একটা হলো যে এটা আমরা সবাই বুঝতে পারি, সেটা হলো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও যে আমাদের যে সামনের যে বাজেটটা আসতে যাচ্ছে বা ঘোষণা হতে যাচ্ছে, প্রপোজ করতে যাচ্ছে গভর্নমেন্ট, সেখানে যে অনগোয়িং যে ইফোর্ট গুলো আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 কে ট্যাকেল করার জন্য, সেই ইফোর্ট গুলো যেন বাজেটের সাথে ইন্টিগ্রেটেড হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার হলো যে আমার কাছে মনে হয় যে আমরা 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 আমাদের যে কনভেনশনাল যে বাজেট আছে, সেই বাজেটে কিন্তু এক ধরনের একটা এক্সারসাইজ আমরা করি এখন, যেটা আমরা দেখছি, আমরা সানেমও করেছি, সেটা হলো যে বাজেট গুলো কতটুকু আমার এসডিজি ওরিয়েন্টেড, রাইট? মানে এসডিজি, স্পেশালি এসডিজি পিরিয়ডটা যখন শুরু হলো তারপর থেকে, তার মনে হয় এই ধরনের একটা বাজেট, একটা অ্যালোকেশন থাকা দরকার, যেটাকে আমরা বলতে পারি কোভিড-19 রেসপন্স বাজেট। যে প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য যে বাজেট অ্যালোকেশন থাকবে, যে অ্যালোকেশনটা থাকবে, সেখানে একটা আলাদা একটা বাজেট থাকতে হবে, যেটা হলো কোভিড-19 রেসপন্স বাজেট। সো ওখানে হয়তো আমার মনে হয় যে আমরা অলরেডি জানি যে আমার চ্যানেলগুলো কি, কোন কোন চ্যানেলগুলো দিয়ে আমরা এফেক্টেড হচ্ছি। অলরেডি স্যার বলেছেন যে আমরা ইয়ুথদের নিয়ে একটা কাজ করেছি, যেখানে আমরা দেখেছি যে কোন কোন চ্যানেলগুলোর থ্রুতে ইয়ুথরা এফেক্টেড হচ্ছে। মোরলেস এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। আমার এমপ্লয়মেন্টে এফেক্ট করছে, ইনকামে পড়ছে, পভার্টি লেভেলে পড়ছে, হেলথে পড়ছে, এডুকেশনে পড়ছে। সো এই চ্যানেলগুলো ধরে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি খুব কুইকলি, আমাদের হাতে কিন্তু
খুব বেশি সময় নেই, আমরা 4 মাস 5 মাস ধরে এক্সারসাইজ করবো সেই সময় আমাদের নেই। আমরা কুইকলি যদি একটা এক্সারসাইজ করে দেখতে পারি যে এই চ্যানেলগুলোর থ্রুতে আমরা কতটুকু এফেক্টেড হচ্ছে, কিভাবে এফেক্টেড হচ্ছে, আমরা অলরেডি অনেক কিছু জানি, আমাদের হাতে অনেক এভিডেন্স আছে অলরেডি। তো সেগুলো ধরে আমরা যদি কি ধরনের ইন্টারভেনশন লাগবে সেগুলোকে ফ্ল্যাগ করে আমরা মিনিস্ট্রি গুলোকে ফ্ল্যাগ করতে পারি, এবং প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য যেই বাজেট মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল যে বাজেট অ্যালোকেশন আছে তার পাশাপাশি যদি আমরা একটা এডিশনাল বাজেট বরাদ্দ করতে পারি, দ্যাট উইল বি আই থিঙ্ক গ্রেট। এবং যে বাজেটটাকে আমরা বলতে পারি COVID-19 রেসপন্স বাজেট। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে ছোট্ট করে আমি জাস্ট দুটো পয়েন্ট বলে শেষ করবো। স্যার হচ্ছিল অলরেডি বলেছেন যে সোশ্যাল সেক্টরে মানে এডুকেশন, হেলথ এবং সোশ্যাল প্রোটেকশনে আমাদের অ্যালোকেশন বাড়ানো দরকার, ডেফিনেটলি বাড়ানো দরকার। কিন্তু সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সানিম থেকে আমরা রেগুলার আমরা বলে আসছি যে এডুকেশন হেলথে আমার বাজেট অ্যালোকেশন বাড়িয়ে 4-5% নিয়ে যেতে হবে। এখন সেটা আছে হলো অন এন অ্যাভারেজ লাস্ট 10 বছরের ডেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে হলো হেলথ সেক্টরে লেস দেন 1% এবং এডুকেশনে 2%। সো এখন যদি আমরা হঠাৎ করে বলি এটাকে বাড়িয়ে 4-5% করতে হবে, মেবি দ্যাট ওন্ট বি প্র্যাকটিক্যাল। সো আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা নাম্বার চিন্তা করতে হবে যে আমরা কতটুকু বাড়াতে পারি, যেটা হয়তো হেল্প করবে আমার টু ট্যাকল দিস আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস। তো এটা একটা। আর হচ্ছিল ডেফিনেটলি আই এগ্রি উইথ স্যার যে এগ্রিকালচার এসএমই সেক্টরে উই নিড এক্সট্রা অ্যালোকেশন, স্পেশাল অ্যালোকেশন। সো এখানে আমি আপাতত থামছি। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ জুবায়ের। খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এসছে সেটা হচ্ছে বাজেটের আসলে কতটুকু এই ক্রাইসিসকে রেসপন্ড করছে কোভিড-19 কে, এবং তোমার যে সাজেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে মিনিস্ট্রি ওয়াইজ যদি তারা আসলে আলাদা বরাদ্দের বিষয় না, বরং যে বরাদ্দ যেটা খরচ যেটা করছে সেটা কতটুকু কনসিস্টেন্ট হচ্ছে কোভিড-19 ক্রাইসিসের সাথে ই করে। এবং আমি মনে করি ইটস আ ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট, এবং এটা প্রতিটা মিনিস্ট্রিরই তাদের সেই এক্সারসাইজটা করতে হবে যে তারা আসলে এই ক্রাইসিসের সময় তারা যে এখন যে খরচগুলো করছে সেটা, যেমন তুমি যেভাবে ভেরি রাইটলি বলেছো এসডিজির সাথে কতটুকু কনসিস্টেন্ট, অথবা আমরা বিভিন্ন সময় দেখতে চেয়েছি জেন্ডার রেসপন্স কিরকম, ইয়তের সাথে কিরকম কনসিস্টেন্ট, এখন এই ক্রাইসিসের সাথে সময় কিভাবে এটা আসলে কতটুকু কাজে লাগছে। আই টেক ইউর পয়েন্ট, এবং এটা আমি মনে করি সানাইমেরই এটা ভয়েস হওয়া উচিত। সো দিস ইজ এ ভেরি ভেরি রাইট পয়েন্ট। আই থিঙ্ক আমার সানাইয়ের পক্ষ থেকে তুলে ধরছি। আমি আমার সানাইমে অন্য কলিগদের কাছে যাব। আমি মনে হয় প্রশ্নগুলো নিয়ে গেলেই বেটার হয়। একটু তার আগে আমি একটু ইসিকে কথা বলতে দিই। আগে আমি রাফিউলের প্রশ্নটা পড়বো, কিন্তু শফিক মুখার্জি ও কথা বলতে চেয়েছে কলকাতা থেকে। শফিক, এটা ভিডিওটা অন করে হয়তো কথা বলা যেতে পারে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে শফিক। স্যার প্রথমেই আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের এদিকে নেট কানেকশনের অবস্থাটা খুব একটা ভালো না, যার ফলে সকালেও আমি একই বিড়ম্বনার মধ্যে। আমাদেরও একই সমস্যা হচ্ছে শফিক। সো আমাদেরও মোটামুটি বিভিন্ন জায়গায় কমন প্রবলেম এটা। আমি সকালবেলা একই বিড়ম্বনার মধ্যে পড়েছিলাম। এই স্যার আমার খুব দুটো পার্টিকুলার পয়েন্ট আমি একটু রেজ করতে চাইছি। একটি হচ্ছে আগের দিনের আমাদের পঞ্চম এপিসোডে বা আপনিও বলছিলেন, ডক্টর বিদিশাও এটা খুব সুন্দর একটা ইন্টারভেনশন ছিল, যে আমার একটি প্রশ্ন ছিল যে এই যে কোভিড শেষ, তেলের দাম বাড়িয়ে দেওয়ার যে একটা এক্সট্রা ওভার এন্ড অ্যাবাভ দ্য প্রাইস যেটা এক্সিস্ট করছে, আমি আমাদের দেশের অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে এটা একটা আলোচনার মধ্যে রয়েছে। আমি একটা জাস্ট এটা অ্যাজ এন ইনফরমেশন, নর্থ ইস্টার্ন স্টেট গুলো কিন্তু পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে 5 টাকা 6 টাকা। কোভিড শেষ বলে একটি জিনিস বসে, এবং এইটা আমরা আগের দিন খুব ভীষণভাবে আলোচনা করেছিলাম যে এটা কতটা যুক্তিপূর্ণ। তেলের দাম কমানোটা যুক্তিপূর্ণ নয়, কিন্তু আরো বাড়িয়ে দেওয়াটা কতটা যুক্তিপূর্ণ। আর একটা স্যার আমার একটু একদম বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু প্রশ্ন একটি রাখতে চাইছি আপনাদের কাছে। আমি জাস্ট গত সপ্তাহে সেন্টার অফ ইকোনমিক পলিসি এন্ড রিসার্চের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করছিলাম। সেখানেতে একটি, আপনি নিশ্চয়ই জানেন, G20 ডেট সাসপেন্ড করে দিয়েছে ফর দ্য পুয়ার অ্যান্ড দ্য মিডল ইনকাম, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজদের জন্য। সেই ক্ষেত্রে স্যার দুটো জিনিস আমি একটু জাস্ট শেয়ার করতে চাইছি, এবং স্যার আপনার অনুমতি নিয়ে আমি যদি একটা জিনিস মানে একটা ছবি যদি শেয়ার করতে দেখাতে পারি কি? মানে আমি জাস্ট আমাকে দিস ইজ ফাইন।
আমি 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 জাস্ট একটু দেখাতে চাইছি এবং আপনাদের ইন্টারভেনশনটা আমি চাই। আমি জাস্ট একটা ফটো শেয়ার করছি, মানে একটা স্লাইডের মতো। কতটা দেখা যাবে আমি জানি না। স্যার কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা গ্রাফ দেখা যাচ্ছে, অবশ্যই বাংলাদেশ হচ্ছে ওই লাইনের হ্যাঁ নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু গ্রাফটা বলি। আমি এই ডেটাটা আপনার ইউরোপিয়ান নেটওয়ার্ক অন ডেটা অ্যান্ড ডেভেলপমেন্টের ডেটাবেস থেকে আমি জাস্ট একদম লজিক্যালি এটা আর্গিউ করার জন্য ইয়ে করেছি। ওদের এখনকার যে ডেটা তাতে বলছে আপনার G20 ডেট যদি সাসপেন্ড করে দেওয়া হয় তাতে সেটা বাংলাদেশের 0.5% অফ জিডিপি। কিন্তু G20 ডেট সাসপেন্ড হওয়ার পরেও অন্যান্য প্রাইভেট ক্রেডিটারদের থেকে এখনো 56% ডেট পড়ে রয়েছে, যেটা বাংলাদেশকে মেটাতে হবে। বাট তার কন্ডিশন এখন অনেকটাই ইজ আউট করেছে। রিপেমেন্ট পিরিয়ডটা 3 বছর এবং 1 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে সামনে আলোচনা করেছিলাম। আমার এখানে স্যার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে G20 এই ডেট কমে যাবার ফলে আমি যে চেঞ্জটা দেখছি, আমি একদিকে মেপেছি সরকারের প্রাইমারি ফিসকাল এক্সপেন্ডিচার অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি, আর অন্য অ্যাক্সিসটা আমি মেজার করেছিলাম ডেট অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি। এই G20 ডেটটা কমে যাবার ফলে আমার কিন্তু বেসিক্যালি বাংলাদেশের রেভিনিউ যে চেঞ্জটা হবে আগামী অর্থবর্ষে সেইটা সমান সমান হয়ে যাচ্ছে। কিন্তু এইটা ছাড়া এই দেখুন বাংলাদেশ একদম আমি জানি না কতটা দেখা যাচ্ছে, একদম একটা 45 ডিগ্রি লাইনের ওপর রয়েছে বাংলাদেশ। এই ডেট সাসপেনশন হওয়ার জন্য G20 থেকে বাংলাদেশের রেভিনিউর যে চেঞ্জটা সেইটা মোটামুটি 0.5 0.6 এর কাছাকাছি আসতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু এছাড়াও অনেক প্রাইভেট ক্রেডিটার বা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন থেকে ঋণ রয়েছে, যেটি এশিয়া মহাদেশে বাংলাদেশ অনেক ভালো জায়গায় রয়েছে অন্যান্য দেশের থেকে। কিন্তু তাও আমি সানেমের ইন্টারভেনশন এই কারণে চাইছি, কি রকমের অস্টারিটি মেজার্স হতে পারে, কারণ বাংলাদেশ কিন্তু COVID-19 স্টিমুলাস প্যাকেজটা ডেট সাসপেনশন অ্যামাউন্টের বেশি দিয়েছে। সেই জন্য আমি এই গ্রাফটা যদি একটু ভালো করে দেখা যায়, আমি বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি কি অস্টারিটি মেজার্স নেওয়া যেতে পারে এই এক্সিট লকডাউন এক্সিট পর্যায়ে। কারণ এই মুহূর্তে একদম আপনি স্যার খুব ভালো পয়েন্টটা দিয়ে আজকে আমাদের সেশনটা শুরু করেছেন যে লাইফ ভার্সেস লাইভলিহুড। আমরা আর কতটা এই লকডাউন কিভাবে ফেজ আউট করবো। আমরা আগের দিন আমি একটু যা শেয়ার করি, ভারতে আমরা কন্টেনমেন্ট জোন ভাগ করে আস্তে আস্তে নর্মালসিতে ফিরে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। গ্রিন জোন, অরেঞ্জ জোন আর রেড জোন। তো রেড জোনে আপাতত সমস্ত রকম বন্ধ রেখে আস্তে আস্তে যদি কলকারখানা একটু একটু করে গ্রিন জোনে খোলা যায়, কোনো টার্গেট না রেখে প্রোডাকশনে, জাস্ট অ্যাজ আ ট্রায়াল রান বলছে ভারত সরকার যে কোম্পানিগুলোকে জাস্ট মেশিন গুলোকে চালাও, অ্যাজ আ যারা ওয়ার্কার আছে তাদেরকে ফেরত আনো, এরকম কিছু। এটা অবশ্যই আলোচনার বিষয়, আমি যা শেয়ার করলাম। আমি স্যার আপনাদের থেকে এই ইন্টারভেনশনটা চাইছি যে এই যখন বাংলাদেশের এখন এই অন্তত 56% ডেট বাকি রয়েছে, আগামী অর্থবর্ষে যেখানে আপনাদের বাজেট আসতে চলেছে, কি রকম অস্টারিটি মেজার্স নেওয়া যেতে পারে যেখানেতে এই পরিমাণ ফিসকাল স্টিমুলাসটাকে কভার করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার সরকারের আয়ের রাস্তাও অনেক ক্ষেত্রেই হ্যাম্পার্ড হচ্ছে। ধন্যবাদ স্যার। রাইট থ্যাংক ইউ শৌভিক, ভেরি ইন্টারেস্টিং গ্রাফ এবং ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট টু। এবং এই প্রশ্ন, তবে একটা জিনিস আমি হয়তো একটু রিকনফার্ম হতে চাইবো অন্যদের কাছ থেকেও, যে বাংলাদেশ কিন্তু ডিক্লাইন করেছে, তারা কিন্তু G20-র এই অফারটা তারা নিচ্ছে না। সো বাংলাদেশ আসলে ডেট পে করছে, এবং সো এটা কিন্তু মানে মানে সেই ক্ষেত্রে যে গ্রাফটা তুমি দেখালে, তাহলে সেই গ্রাফের অ্যানালিসিসটা হয়ে যাবে ভেরি ডিফারেন্ট। কারণ ওটা যদি সেভ হতো, ওই টাকাটা হয়তো ডেফিনেটলি ফিসকাল স্পেসে একটা বাংলাদেশকে হেল্প করতো, কিন্তু সেটা হতে যাচ্ছে না। এবং এটা নিয়ে অনেক অনেক আর্গুমেন্ট আছে, অনেক কাউন্টার আর্গুমেন্টও আছে। যে পয়েন্টটা হয়তো খুব সম্ভবত স্ট্রংলি পলিসি মেকারদের মধ্যে কাজ করেছে, যে বাংলাদেশ ঠিক ওভাবে ক্লাসিফাইড হতে চায় না এখন, যে হাইলি ইনডেটেড অথবা ওই ধরনের কান্ট্রি যারা ডেটের ক্ষেত্রে G20-র কাছ থেকে চাচ্ছে কোন রকম মানে যেটাকে বলা যায় কোনো রিলিফ চাচ্ছে। তো এটা কিন্তু, বাট ওই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে অস্টারিটি মেজার্স গুলো কি কি হতে পারে, এবং সেটা আমার কাছে মনে হয় ভেরি 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 রিলেভেন্ট।
এবং সেই ক্ষেত্রে আমি একটু অ্যাড করে নিতে চাই, রাফিউলও একটা প্রশ্ন করেছে, যেটা রাফিউল আহমেদ ও প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্নটা আমি এখন নিচ্ছি, প্রথম প্রশ্নটা আমি আসবো। ও বলছে যে ব্যাংকগুলো থেকে অপারেশন খরচ কমানোর কথা একটা খুব ফ্রিকোয়েন্টলি শোনা যাচ্ছে, এক্ষেত্রে কর্মী ছাঁটাই না করে উচ্চস্তরের কর্মকর্তাদের বেতন কমানোটা যুক্তিসঙ্গত নয় কি? মানে এটাও কি অস্টেরিটি মেজার্স এর মধ্যে আসে কিনা, যে কর্মকর্তাদের বেতন কমানো? অনেক দেশে কিন্তু এরকম করা হয়েছে, আমরা দেখেছি যে একদম উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কমানো, কিন্তু সেটাও আসলে কমালে কতটুকু ফিসকাল আমরা সেই বেনিফিটটা পাবো, সেটা হয়তো এক্সারসাইজ করার সুযোগ আছে। বাট তারপর ওভারঅল আমার কাছে মনে হয় যে একটা হয়তো গুরুত্বপূর্ণ আলোচনা হতেই পারে, আমরা যে অস্টেরিটি মেজার্স গুলো কথা বলছি সেগুলো আসলে কি, এবং সেগুলো হলে কতটুকু খরচ আসলে কমানো সম্ভব। একটা জায়গা আমি জাস্ট একটু বলি, ইভেন এটা যদি অস্টেরিটি মেজার্স নাও হয়, আমাদের আমরা কিন্তু সানমের পক্ষ থেকে শুরু থেকে একটা পয়েন্ট খুব শক্তভাবে বলতে চেয়েছিলাম, যে যেহেতু আমরা ফিসকাল একটা বড় ধরনের প্রেসারে আছে, যে ক্ষেত্রে আমি এখন একটু এই প্রশ্নটা একটু পড়েই নেই রাফিউলের খুব রিলেভেন্ট পয়েন্ট। রাফিউল বলছে হচ্ছে অর্থনীতি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নটা, ও বলছে যে আয়কর দাতাদের আয়ের উপরে আগামী অর্থ বছরের মাথা পিছু 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। তারা এটাও বলেছে 10, 15 এবং 20% প্রথম 3 পর্যায়ের আয়কর আদায়ের পরিমাণ কমিয়ে তা যথাক্রমে 5, 10 এবং 15% নামিয়ে আনতে হবে। এমতো অবস্থায় করমুক্ত রাখার এই উদ্যোগ কি সরকারের উপর কি উভয়মুখী বিপদ দাঁড় করে দিচ্ছে কিনা? মানে আমরা যে ফাইন্যান্সিং এর কথা বলছি, রেভিনিউ কথা বলছি, অফকোর্স ট্যাক্স রেভিনিউ ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ, এবং এবছর আমরা আশঙ্কা করছি যে এমনিতেই যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কম, সেটা 9%-এরও কম, সেটা হয়তো কমে আরো অনেক কমে যেতে পারে, এবং সরকার এবারে বাজেটে একটা বড় ধরনের প্রেসারে পড়তে যাচ্ছে এই রেভিনিউ কালেকশন এবং রেভিনিউ সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যদি প্রস্তাব আসে যে ট্যাক্সের পরিমাণ আরো কমিয়ে দেওয়া, ইনকাম ট্যাক্স, সেটা আসলে কতটুকু কার্যকরী এবং কতটুকু আসলে সরকারকে আরো উভয়মুখী সব করে ফেলবে কিনা, সেটাই হচ্ছে রাফিউলের প্রশ্ন। আমি হয়তো কুইকলি একটা উত্তর দিব, কিন্তু আমি জানি যে অন্যরাও হয়তো এই বিষয়ে আসবেন সেই জায়গাটা, যে আমাদের দেশের ট্যাক্সের উপরে যে আমরা যে অভিজ্ঞতাটা দেখি, ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ভিন্ন, সেটা হয়তো আমরা সবাই কাছ থেকে কোনো একটা সময় শুনবো, যে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্সের কালেকশন কিন্তু টোটাল ট্যাক্সের শেয়ার হিসেবে কিন্তু কম, ইনকাম ট্যাক্সের ডিরেক্ট ট্যাক্সের উপর রিলায়েন্স আমাদের কিন্তু অনেক কম। এবং ডিরেক্ট ট্যাক্স তবে ইনকাম ট্যাক্সের উপরে যেটা হয়, যেটা বিশাল সংখ্যক লোক যারা ট্যাক্স দিতে সক্ষম, তারা কিন্তু ট্যাক্স আওতার মধ্যে আসেন না। নানা ধরনের ট্যাক্স ইভেশনের আমরা ঘটনা দেখি, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে মানে যে প্র্যাকটিসটা হয়, যারা ট্যাক্স দেয় তাদের উপরে দেখা যায় অ্যাডিশনাল প্রেশারটা আসে, এবং তাদের কাছ থেকে ট্যাক্স যদি বাড়তি ট্যাক্সটা কালেকশন করার একটা চেষ্টা হয়, রাদার দেন নতুন মানুষদেরকে এই ট্যাক্স নেটের আওতায় আনার চেয়ে, কারণ এটা একটা ইনস্টিটিউশনাল দিক থেকে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আছে আমাদের পুরো ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচারে। সুতরাং ট্যাক্সের আয়করের শতাংশ কমালে যে আসলে কতটুকু লাভবান হবে, সিপিডি যে প্রস্তাবটা করেছে সে ব্যাপারে হয়তো আমি একটু আমার প্রশ্ন থাকবে, যে হয়তো খুব বেশি, আমি মনে করি যে খুব বেশি লাভবান হওয়ার হয়তো সুযোগ নেই, বাট আমি হয়তো আমার সানেমের অন্য প্যানেলিস্টদের কাছ থেকে হয়তো আমরা শুনতে পারবো। আমি আরো কয়েকটা প্রশ্ন নেই, তারপর প্যানেলিস্টদের কাছে যাওয়ার আগে আমি ইশরাত, ফাবিহা এবং আশা আছে, তাদের কাছে যাব, তারাও তাদের মতামত রাখবেন আমাদের সানামের পক্ষ থেকে। যেমন পলাশ আনোয়ার বলছেন, কিন্তু আমি বলছি যে অস্ট্রেলিয়া মেজার্স এর কথা যেন কেউ না ভুলে, আমি চাই উত্তর চাই আমার সানেমের রিসার্চারদের কাছ থেকে। যেমন পলাশ আনোয়ার বলছেন যে হাউ গভর্নমেন্ট ইনসেন্টিভস উইল রিচ small and cottage industries because many small business do not use bank accounts. এটা একটা প্রশ্ন, এটা নিয়ে আমরা মনে হয় কোনো এক সময় আলোচনা করেছিলাম, বাট দিস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা একটা শুনেছি যে স্টিমুলাস প্যাকেজ যদি এসএমইর কাছে প্রপারলি পৌঁছতে হয়, তাহলে এসএমইর একটা প্রপার একটা ডেটাবেস থাকা দরকার, অথবা কিন্তু আসলে এরা যদি একটা বিশাল সংখ্যক ইনফর্মাল সেক্টরই থাকে, এই ডেটাবেস এখন রাতারাতি ক্রিয়েট করাটা খুব কঠিন। সুতরাং এটা আসলে কিভাবে, অথবা এবং তাদের অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে এটার উপায়টা কি করা যেতে পারে? তো এটা একটা প্রশ্ন রইল, এবং আপাতত মনে হয় প্রশ্নটা এই পর্যন্তই আছে। আমি শোয়েবকেও বলছি যদি ফেসবুকে কোনো কোশ্চেন থাকে, শোয়েব আমাকে এটা হেল্প করার জন্য। আমি যাচ্ছি একটু ইশরাতের কাছে। ইশরাত, যদি এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, যদি কোনো কমেন্ট, কোনো আলোচনার কিছু জায়গা যদি এক্সটেন্ড করতে চাও, প্লিজ ইশরাত শারমিন।
থ্যাংক ইউ স্যার। আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে স্যার। পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি স্যার 4টা জায়গা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার প্রথমে আসি, স্যার প্রথম যে পয়েন্টটা নিয়ে আপনি একটু কথা বলেছিলেন যে হেলথ ভার্সাস ইকোনমি নিয়ে যে একটা আলোচনা হচ্ছে, যে অনেকেই মনে করছেন যে দিস অর দ্যাট, এভাবে আলোচনাটাকে একটু বলার জন্য। কিন্তু স্যার আমার যেটা মনে হচ্ছিল যে আমরা যদি ইকোনমিটাকে সামনে নিয়েও আগাই, অর্থাৎ আমরা যদি এই মুহূর্তেই লকডাউন ওপেন করাটাই ইকোনমির জন্য সবচেয়ে ভালো উদ্যোগ হিসেবে মনে করি, তারপরেও আমরা দেখব যে আসলে সেটা খুব বেশি ভালো একটা ফলাফল, যেরকম আমরা আশা করছি সেরকম একটা ফলাফল নাও নিয়ে আসতে পারে। কারণ লকডাউন যদি আমরা এই মুহূর্তে পুরোপুরি ভাবে শিথিল করে দেই, যার বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা হয়তো কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরেও কিছু পণ্য কেনাকাটা ইতোমধ্যে শুরু করেছি। এরকম যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোর ফলাফল হিসেবে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে এই স্প্রেডিংটা আরো বাড়তে পারে। কারণ এই মুহূর্তে আমরা পিক সময়ে আছি। আমাদের এপিডেমিওলজিস্টরা এবং আমাদের চিকিৎসকরা কেউই এই মুহূর্তে এখনো বলছেন না যে আমরা পিক সময়টা পার করেছি। সুতরাং এখন যদি ওই লেভেলে একটা স্প্রেডিং হয়, ওই লেভেলে যদি আমাদের মাস ট্রান্সমিশনটা হয় রোগটা, তখন স্যার যে মানুষটা অসুস্থ হচ্ছে তার হাউসহোল্ডের উপর যে প্রভাবটা পড়ছে সেটা কিন্তু শুধুমাত্র সাইকোলজিক্যাল না, সেটা হেলথের প্রভাবটা কিন্তু স্যার দিন শেষে ইকোনমিতে পড়ছে। কারণ তার যে হেলথ এক্সপেন্ডিচার, আমাদের বাংলাদেশের জন্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% এর কাছাকাছি। সুতরাং তার যে এক্সপেন্ডিচারের জায়গাটা, সেটা তার ফ্যামিলিতে একটা ইকোনমিক শক হিসেবে আসছে, যেটা হয়তো বা তাকে পভার্টিতে ফেরত যেতে বাধ্য করছে, যেটা আমাদের ভালনারেবল পপুলেশনের জন্য হবে। আর সে যদি আর্নার হয় একটা ফ্যামিলির জন্য, তার মৃত্যু বা তার দীর্ঘমেয়াদী অসুস্থতা, কোভিড-19 এর ফলে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে সুস্থ হবার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর লং টার্ম একটা প্রভাব থাকছে। সুতরাং আক্রান্ত একজন আর্নার ব্যক্তির যে আর্নিং ক্যাপাসিটি, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি এই মুহূর্তেই লকডাউনের যে মেজার গুলো আমরা একটু একটু করে শিথিল করার চেষ্টা করছি, সেটা আসলে ইকোনমির জন্য ভালো ফলাফল দীর্ঘমেয়াদে কতটুকু বয়ে আনবে, এটা স্যার একটু দেখার বিষয় আছে। স্যার পরবর্তীতে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাদের হেলথ এবং এডুকেশন সেক্টর নিয়ে বিদিশা ম্যাম, আপনি এবং জুবাইর ভাই ইতিমধ্যে কিছু কথা বলেছে। হেলথ এবং এডুকেশন সেক্টর নিয়ে আমরা সানেম থেকে গত দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমাদের অন্যান্য সাউথ এশিয়ান যে আমাদের রিজিয়নের অন্যান্য দেশগুলোর তুলনায় বা আমাদের এলডিসি ভুক্ত দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের যে অ্যালোকেশন সেটা খুব কম। আমাদের হেলথ এডুকেশন আসলেই ঢেলে সাজানোর একটা প্রশ্ন চলে আসছে, যে আমরা এতদিন পর্যন্ত মনে করছিলাম যে হয়তো হেলথ এডুকেশনে আমাদের যে পরিমাণে আমাদের খরচটা ছিল, এক্সপেন্ডিচার ছিল, সেটা নিয়ে আমরা উন্নতি করতে পারছি, অর্থনৈতিক উন্নতি করতে পারছি। কিন্তু দীর্ঘমেয়াদে এটি যে সত্যি না, এটাই এই কোভিড-19 এর সংকটটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। যেমন আমাদের হেলথ কেয়ার সেক্টরে ওয়ার্কার সংখ্যা সবসময়ই কম ছিল। আমাদের স্বাস্থ্য খাতের যে আইসিইউ ইউনিটের সংখ্যা বলেন, বেড সংখ্যা বলেন, ভেন্টিলেটর সংখ্যা বলেন, সবকিছুই খুব দীর্ঘ সময় ধরে কম ছিল। মানে আমাদের এই কোভিড-19 এর বর্তমান যে সংকট, সেটা আসলে আমাদের পূর্ববর্তী যে সমস্যাগুলো সেগুলোকে নগ্নভাবে প্রকাশ করেছে। বিষয়টা এমন না যে হেলথ সেক্টর বা এডুকেশন সেক্টর আমাদের আগে তুলনামূলক বেটার একটা সিচুয়েশনে ছিল, কোভিড-19 এর কারণে আমরা প্রবলেমে পড়ছি, বিষয়টা এমন আসলে না। আরেকটা শেষ যে ব্যাপারটা নিয়ে একটু শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে এই কোভিড-19 আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিয়েছে খুব ভালোভাবে যে ইনস্টিটিউশনের প্রতি বিশ্বাসটা আমাদের দেশে বা যে কোনো দেশের জন্যই কতখানি গুরুত্বপূর্ণ। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা বিভিন্ন দেশে আমরা যে দেশগুলোতে দেখেছি যে লকডাউন ঠিকভাবে কাজ করেছে, পুরোপুরিভাবে কাজ করেছে, সেটা নরওয়ে বলেন বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বলেন, সেখানে ইনস্টিটিউশনের প্রতি সিটিজেনদের যে বিশ্বাসের জায়গাটা সেটা অনেক বেশি রয়েছে, যেই জিনিসটা আমাদের দেশে নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের সরকারকে এবং আমাদের ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন গুলোর আরো কাজ করার সুযোগ আছে, যে কিভাবে এই ট্রাস্টের জায়গাটা তৈরি করা যায়। ধন্যবাদ স্যার।
ইশরাত, অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে 4টা জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা এসছে, কিন্তু আমি জাস্ট কুইকলি একটা প্রশ্ন করছি তোমাকে যে সরকার আসলে কি ধরনের কৃচ্ছ্রতা সাধন করতে পারে, মানে কোন কোন জায়গাগুলো তোমার কাছে মনে হয় অন্তত যে এই জায়গাগুলোতে খরচ কমানোর অথবা কৃচ্ছ্রতা অথবা একটা ন্যাশনাল এক্সাম্পল ক্রিয়েট করা যেতে পারে, কি কি হতে পারে? স্যার আমি যদি একেবারে প্রথমেই মেনশন করতে চাই যে কোন জায়গাটাতে কৃচ্ছ্রতা সাধনের সুযোগ রয়েছে, তাহলে স্যার অবশ্যই আসবে আমাদের যে মেগা প্রজেক্ট গুলো চলছে। আমাদের মেগা প্রজেক্ট গুলো আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে যখন আমাদের ভালনারেবল পপুলেশন এবং পোর পপুলেশনের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করাটা বা তাদের জীবনযাত্রায় সহায়তা করাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তখন হয়তো যেই মেগা প্রজেক্টটা আমাদের 5 বছরের মধ্যে শেষ করার কথা ছিল, সেটা যদি আমরা একটু 8 বছর সময় নিয়ে করি, আমরা যদি সেখান থেকে একটু অ্যালোকেশনটা রিঅ্যালোকেট করি, আমার মনে হয় সেটা স্যার সম্ভব। ধন্যবাদ ইশরাত একটা ভিউ বলার জন্য। আমরা হয়তো এটা নিয়ে আরো ফার্দার আলোচনা করব। আমি আশার কাছে যাব, তার আগে আমি একটা প্রশ্ন একটু একটু নিয়ে নিই অথবা কমেন্ট। সেটা হচ্ছে আশিবুদ্দিন ইমু, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইমু, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি যে জয়েন করেছো এখানে। তুমি বলেছো যে আমাদের দেশে এমনিতেই শিক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল, যার ফলস্বরূপ আমরা দক্ষ জনশক্তির অভাবে ভুগছি এবং দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই করোনা মহামারীতে এই সংখ্যা আরো বাড়ার কথা। দেশের সকল বিশ্ববিদ্যালয় এখন বন্ধ, কিন্তু ইউজিসি অনলাইন ক্লাসটার অনুমতি দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস, অনলাইনে ভর্তি সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস পরীক্ষাগুলোর ভিত্তিতে ফলাফল দিতে চাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুকু যৌক্তিক? এটাও একটা প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে যে অনলাইন ক্লাস পরীক্ষার ভিত্তিতে যে ফলাফল দেওয়া, এটা কতটুকু যৌক্তিক? এটা নিয়ে আমাদের প্যানেলিস্টদের যে কোনো একজন কথা বলা যেতে পারে। এবং দ্বিতীয় প্রশ্নটাও বলছে যে অনেক সরকারি বিশ্ববিদ্যালয় এর জন্য কাজ করছে, কিন্তু এক্ষেত্রে অনেক বাধা বিদ্যমান, সবার কাছে এগুলো পৌঁছে দেওয়া সম্ভব না। অনেকে দেশে নানা প্রান্তে থাকে, ভালো বা ক্লাস করার মতো উচ্চগতির নেট থাকে না, তাই সরকারি বিশ্ববিদ্যালয়ে সেশন জটের আশঙ্কা থাকে। যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রেড দিয়ে শিক্ষার্থীদের পরের সেমিস্টার উন্নীত করে দেয়, কিন্তু যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা এটা থেকে বঞ্চিত হচ্ছে, সেক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হবে, যেটা ভবিষ্যতে এমপ্লয়মেন্টে হয়তো প্রভাব ফেলতে পারে। এটা কিভাবে মোকাবেলা করা যায়? সো ওর পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি যে ইউনিভার্সিটি লেভেলে আমরা তো এক ধরনের ডিসক্রিমিনেশন দেখছি ইন টার্মস অফ ফ্যাসিলিটিস। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো তারা ওয়েল ইকুইপড আছে, কিন্তু আমরা দেখছি যে অনেক পাবলিক ইউনিভার্সিটি বিশাল সংখ্যক স্টুডেন্টরা, তারা আসলে, আমিও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে, ডক্টর বিদিশাও আছেন, আমরাও এই চ্যালেঞ্জটা কিন্তু রেগুলার ফেস করছি। এই নিয়ে যে আলোচনা হচ্ছে না আমাদের ভিতরে তা না, আলোচনা হচ্ছে, কিন্তু আমরাও এটা যখন স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি, ইমু যে পয়েন্টটা উল্লেখ করেছে একদম এক্স্যাক্টলি সেই ফিডব্যাকটা আমরা পাচ্ছি। আমি একটু আশার কাছে যাচ্ছি। আশা, যদি কুইকলি এই পর্যায়ে একটু মতামত তুলে ধরতে পারো, তারপর আমি শোয়েবের কাছে যাব, এরপর আমি ফাবিয়ার কাছে যাব। আশা। ধন্যবাদ স্যার। স্যার প্রথমে এই এডুকেশনের ব্যাপারে আসার আগে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মতো দেশের ইকোনমিতে লকডাউন দীর্ঘস্থায়ী করাটা ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশে ইনফর্মাল সেক্টরের উপরই ডিপেন্ড করছে আমাদের ইকোনমিটা মেনলি, যেখানে ছোট ছোট বিজনেস এবং স্মল কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর উপরেও ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রে আমরা তো বলতে পারছি না যে হচ্ছে আমরা অনেকদিন পর্যন্ত আমরা এই লকডাউনটা রাখতে পারি, আমাদের ইকোনমির জন্য এটা ভালো, এটা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বিদিশা ম্যাম একটা কথা বলেছিলেন এর আগের নেটিজেন ফোরামে, সেটা হচ্ছে যে আমরা স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ বা স্মল বিজনেস যারা করছেন তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। একটা কোশ্চেন এসছে যে তাদের ইনসেনটিভটা কিভাবে পৌঁছানো যায়। সেক্ষেত্রে প্রথম উদ্যোগ যেটা হতে পারে, আমি ম্যামের কথাটাকে আবার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এদের কাছে আমরা যেহেতু ডিজিটাল ওয়েতে, ডিজিটাল ইকোনমি আমাদের স্ট্রং নয়, যে সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে যে যারা স্মল বিজনেসের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে আগে সুযোগ করে দেওয়া, যে লকডাউনটা ওঠার পর তাদেরকে কিভাবে দ্রুত অ্যাক্টিভ করা যায়। যারা বিভিন্ন বড় বড় গার্মেন্টস এর মালিক রয়েছেন তাদের হয়তো ইকোনমিতে ব্যাক করাটা যতটা সোজা হবে, কিন্তু যারা ছোট ছোট বিজনেসে নিয়োজিত ছিল বা সেলস
এমপ্লয়েড ছিল তাদের আসাটা একটু কঠিন হবে। সেক্ষেত্রে তাদের জন্য সরকার যদি ইনসেনটিভ দিতে পারে সেটা তাদেরকে সহায়তা করবে। সেক্ষেত্রে ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল ওয়েতে যেতে হবে এটা নেসেসারি না। সরকার তাদেরকে আইডেন্টিফাই করে তারপরে স্মল বিজনেস যারা করছে তাদেরকে আগে সুযোগ করে দিতে পারে যে লকডাউন ওঠার পর তারা কিভাবে অ্যাক্টিভ হতে পারে, সেই ইনসেনটিভটা দেওয়া। আরেকটা জিনিস এসছে এখানে যে হচ্ছে যে আমরা বাকিদের যারা পুয়ার পিপল আছে, ভালনারেবল পিপল, তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি সেটার জন্য একটা এসছে যে ব্যাংকগুলো থেকে অপারেশন খরচ কমানোর একটা কথা এসছে। সেখানে একজন প্রস্তাব করেছে যে যারা বেশি ইনকাম তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা নিতে পারি এই পুয়ার পিপলদের হেল্প করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে এডুকেশনের ব্যাপারে, লাস্ট টাইমে আসতে চাচ্ছি এডুকেশনের ব্যাপারে। সেটা বলা হয়েছে যে এটা নিয়ে অনেক কথা হয়েছে অলরেডি, যে আমরা যদি সবার কাছে ফ্রি ইন্টারনেট পৌঁছে দেই তারপরেও দেখা যাচ্ছে যে আমরা সবাইকে রিচ করতে পারছি না। এবং আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে টিচাররা আছেন তারাও চেষ্টা করছে যে কিভাবে স্টুডেন্টদেরকে দ্রুত অ্যাক্টিভ করা যায় এডুকেশনে। বাট দেখা যাচ্ছে যে রিমোট অঞ্চলে যেসব স্টুডেন্ট রয়েছে তাদেরকে ফ্রি ইন্টারনেট দিলেও নেটওয়ার্কিং এর যে প্রবলেমটা রয়েছে এটা সলভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের সাথে পাবলিক ইউনিভার্সিটির একটা টাইম ল্যাগের সৃষ্টি হবে, এটা নর্মাল। বাট এটার জন্য হয়তো আমাদের পাবলিক ইউনিভার্সিটি যারা টিচার আছেন তারা হয়তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সেমিস্টার টাইমটাকে শর্ট করে, এটা ছাড়া এই মুহূর্তে হয়তো এই এডুকেশন সিস্টেম অ্যাক্টিভ করার তেমন কোনো উপায় দেখছি না। কিন্তু পরবর্তীতে আমাদের অনেক কিছু করার আছে এবং আই হোপ যে আমাদের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা রয়েছেন তারা এটা নিয়ে চিন্তা করছেন। এবং যারা আমি বলবো যারা ইউথ রয়েছে বা যাদের পড়াশোনা চলমান, যে ঠিক আছে এখন যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে তারা তাদের ডিজিটাল সুবিধার জন্য তারা এগিয়ে যাচ্ছে, আমরা হয়তো অনেক পিছিয়ে পড়ছি, এমনটা না ভেবে পজিটিভ থাকতে হবে যে যখন আমরা পড়াশোনা শুরু করব তখন আমরা কত দ্রুত আমরা হচ্ছে অ্যাক্টিভ হতে পারি এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেভাবে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ আশা। আমার এই পজিটিভ নোটটা অসম্ভব গুরুত্বপূর্ণ, যে আসলে এখানে প্রতিযোগিতা নয়, কম্পিটিশন নয়, বরং কোঅপারেশন, এই জায়গাটা এখন অসম্ভব এই ক্রাইসিস টাইমে। এবং আরেকটা জিনিসটা হচ্ছে যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই একটা ক্যাচ আপ করার একটা প্ল্যান থাকতে হবে। যে আসার যে পয়েন্টটা ছিল খুবই রিলেভেন্ট, আমি মনে করি যে সেমিস্টার টাইমটা হয়তো কমিয়ে আনা, এক্সট্রা ক্লাস নেওয়া, কিভাবে সেই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা, টিচাররা কিভাবে বাড়তি সময় দিবে, সেই জায়গাটা আমার মনে চিন্তা ভাবনা করার। এখন যেহেতু একটা সময় আছে, একটা স্থবির সময়, সবাই ঘরে আছে, আমি তো মনে করি ইউজিসির এখনই উচিত যে এডুকেশনালিস্ট যারা আছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যারা লিডিং এডুকেশনালিস্ট, তাদেরকে নিয়ে একটা কিন্তু এরকম জুম কলের মাধ্যমে অথবা রেগুলার একটা ইন্টারভেনশনের মাধ্যমে এখনই একটা প্ল্যান প্রোগ্রাম বিভিন্ন সিনারিওতে, যদি ধরা যায় যে না আমরা অগস্ট থেকে চালু করতে পারবো অথবা সেপ্টেম্বর থেকে চালু করতে পারবো, তাহলে কি দাঁড়াবে, কিভাবে আমরা আগামী 2021 সালের মধ্যে আমরা এই প্রবলেম গুলোকে একটা সলভ করতে পারবো। আমি মনে হয় এই প্ল্যানিংটা খুব জরুরি। আমি চাই না এরকম একটা অবস্থা ক্রিয়েট হওয়া যে হঠাৎ ওপেন আপ হলো এবং আমরা জানি না কি হবে, তাড়াহুড়া হবে, রাশ হবে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, যেটা আমরা সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। সেই জায়গা থেকে আমরা, আমার কাছে যদি মনে হয় যদি এই সময়টাকে আমরা ব্যবহার করতে পারি, এখন যে আমরা বসে আছি এই সময়টা প্ল্যান এবং একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করা, তাহলে অনেক বেটার সিচুয়েশন আমরা করতে পারবো। আমি সব পার্টিসিপেন্টদেরকে একটা অনুরোধ করছি যে যারা কথা বলতে চান প্লিজ ডোন্ট ফিল শাই। কথা আমাদের জাস্ট একটু আপনি বলুন, এখানে চ্যাট রুমে একটু জাস্ট নামটা উল্লেখ করুন যে আপনি কথা বলতে চান, আমি কিন্তু কথা বলার সুযোগ দেব। এবং কি ভিডিও অফ করেও কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং কোনো কমেন্টও চ্যাট বক্সে লিখতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের পার্টিসিপেশনটা খুবই জরুরি। আমি আমাদের সানেম টিমে যাওয়ার আগে আমি একটা ফেসবুক থেকে একটা কমেন্ট নিচ্ছি। ফেসবুকে অপূর্ব শিকদার উনি একটা কমেন্ট করেছেন যে, অথবা কোশ্চেন আকারে, সেটা হচ্ছে যে nearly 100% of the stimulus package is soft loans and banks are the important part here. This is very simple that bank will finance only to them who have the repayment capacity and consider debt equity ratio before releasing payment. এই জায়গাটা আমি হয়তো একটা প্রশ্ন, আমি পুরো প্রশ্নটা পড়ার আগে আমি একটু করছি যে আসলে কি ঘটনাটা তাই হবে? বড় বড় যারা পাওয়ারফুল, যারা ইভেন ডিফল্টার, তাদের জন্য তো নিয়ম কানুন এখন রিল্যাক্স করা হয়েছে। সুতরাং কি ব্যাংকগুলো কি আসলে শেষ পর্যন্ত সেই ক্ষমতা দেখাতে পারবে যে রিপেমেন্ট দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, অথবা কেউ একজন খুব বড় ডিফল্টার, আগে তো ডিফল্ট লোন আছে,
কিন্তু তার প্রভাব খাটিয়ে সে এই স্টিমুলাস প্যাকেজ থেকে চাঙ্ক নিয়ে যাবে, এটা কিন্তু আসলে একটা ইস্যু। সো আমি অপূর্ব শিকদারের কোশ্চেনের বাকি পয়েন্টটা পড়ছি। উনি বলছেন ইন দ্যাট কেস হাউ দ্য এসএমইস those are badly affected will get the financial support. এবং উনি বলছেন অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য এসএমই এন্টারপ্রেনার্স ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মর্টগেজ ক্যাপাসিটি। এই পয়েন্টটা খুবই রিলেভেন্ট। আমার কাছে মনে হয় যে এসএমইরা কিভাবে এই ক্ষেত্রে সহায়তাটা পেতে পারে এবং তারা সহযোগিতার জায়গাটা কিভাবে আসতে পারে, এবং সেই জায়গাটা যাতে এই যে স্টিমুলাস প্যাকেজে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে সুযোগ সুবিধা দেওয়াটা কথা বলা হচ্ছে সে যেন কোনো অ্যাবিউজ না হয়, সেই জায়গাটা আমার যেতে হবে। আমি কুইকলি একটু শোয়েবের কাছে যাচ্ছি। শোয়েব একটু শুনে দেন আমরা একটু ফাবিয়ার কাছে যাব। কিন্তু ইন দ্য মিন টাইম আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করছি পার্টিসিপেন্টদেরকে তারা যারা কথা বলতে চান অথবা কমেন্ট করতে চান প্লিজ আমাকে জানান। শোয়েব, ওভার টু ইউ। স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে শোয়েব। স্যার আমার পার্সোনাল যে অবজারভেশন সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ যদি আমাদের লকডাউন ওপেন করে বা যেভাবে করতে চাচ্ছে সেটা আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। পৃথিবীর অনেক দেশ, আমি যদি নাম উল্লেখ করি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা ব্রাজিলের প্রেসিডেন্ট, তারা কিন্তু কোভিড-19 কে একটি সময় পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছে এবং তার ফলাফল যে ভয়াবহ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে তাহলে এই লকডাউন যদি থাকে তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে কে খাওয়াবে বা কে পড়াবে, সেই জায়গায় নেতৃত্বের প্রশ্নটি আসে। আমি যদি বলি যে বাংলাদেশে এই মুহূর্তে 20 কোটি জনসংখ্যা হতে পারে, তার মধ্যে 7 কোটি যদি দারিদ্র্যের মধ্যে থাকে, তাহলে বাদ বাকি 13 কোটি মানুষের সেই দায়িত্বের জায়গায় এগিয়ে আসতে হবে এবং সেই জায়গাতে সরকারকে কিছু ক্ষেত্রে বাধ্য করা, কিছু ক্ষেত্রে যে 13 কোটি লোক আছে কিছু ক্ষেত্রে তাদেরকে উজ্জীবিত করা, যে কারণ এই 7 কোটি মানুষ কিন্তু আমাদের ক্যাপিটালিস্ট সোসাইটি যদি বলি তারাই কিন্তু এই শ্রমিক বা তারাই প্রাণ, অর্থাৎ তারা না বাঁচলে কিন্তু এই 3 মাস বা 6 মাস পরে এই যে 13 কোটি লোক আছে তারাও যে খুব ভালো থাকবে তেমন বিষয় না। ওই জায়গার বোধগম্যতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে মনে হয় ভালো। আরেকটি বিষয় হচ্ছে যে এপিডেমিকরা কিন্তু বারবার করে বলছেন যে আমাদের পিক পৌঁছাবে কিছু কিছু কন্ডিশনের উপরে, যে আমাদের গার্মেন্টস খোলা হচ্ছে কি হচ্ছে না, আমাদের মার্কেট খোলা হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের পিকটা নির্ভর করবে। এটা কিন্তু ওই কন্ডিশন মেনটেন না করলে কিন্তু কোনোভাবে পিকটা কখন হবে এটা বলা পসিবল না। আর শেষে স্যার যেটা আমি একটু বলি যে খুব শর্ট টার্মে আমাদের দু একটা বিষয়ের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ত্রাণ কার্যক্রমে এখন একটা বিশাল অসঙ্গতি হচ্ছে, এই জায়গাটাকে খুব স্ট্রিক্ট করার জন্য যত রকমের পদক্ষেপ, ইভেন কিছু জায়গায় সেনাবাহিনীর এনগেজমেন্ট দরকার হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে তরুণ স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা দেখিয়েছেন যে কিভাবে ত্রাণ কার্যক্রমকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। আমার মনে হয় যে তাদেরকে উৎসাহ হবে এবং তাদেরকে আরো লাইমলাইটে নিয়ে আসার দরকার রয়েছে। আর সর্বশেষ যেটি স্যার, আমাদের বেসরকারি হাসপাতাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম বাধ্যবাধকতার মধ্যে নেই, অথচ একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের ওই বাধ্যবাধকতার মধ্যে আনা উচিত। যে কোনো রকম চিকিৎসার ক্ষেত্রে তারা রিফিউজ করছেন, তো তাহলে তারা যে মানিটি এতদিন বানিয়েছেন সেই জায়গাতে সরকারকে একটা বাধ্যকরণের বিষয় রয়েছে। আমার এটাই ছিল। অনেক ধন্যবাদ শোয়েব। আমি ওই পয়েন্টটাকে আরেকটু জাস্ট জোর দেব যে ত্রাণ কার্যক্রমে যাতে অনিয়ম না হয়, অথবা এই যে বিভিন্ন রকম এসএমইর জন্য, কৃষকদের জন্য নানা ধরনের স্টিমুলাস প্যাকেজ বিভিন্নভাবে হয়েছে, সোশ্যাল প্রোটেকশনের আন্ডারেও যে নানান রকমই হচ্ছে, আমরা সানমের পক্ষ থেকে কিন্তু খুব শক্তভাবে একটা জিনিস বলেছি, একটা মনিটরিং কমিটি করা ন্যাশনাল লেভেলে, এবং আমরা এটাও বলেছি পরে যে স্থানীয় পর্যায়েও মনিটরিং দরকার। এবং তুমি যে পয়েন্টটা বলেছো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সরকারি প্রশাসন যেমন আছে, এনজিও, সিভিল সোসাইটি, ভলান্টিয়ার্স, পিপলস রিপ্রেজেন্টেটিভ, সবাইকে মিলে, এবং অনেক কোনো জায়গায় হয়তো ব্যক্তি খাতকেও, প্রাইভেট সেক্টর, তাদেরকে কিন্তু মিলে এটাকে একটা তদারকি দরকার আছে। কারণ আমরা পুরোপুরি জিনিসটাকে প্রশাসনের উপরে ছেড়ে দিতে পারি না, কারণ সেখানে আমরা জানি যে ওই যদি একটা চেক এন্ড ব্যালেন্স না থাকে, এবং নানা ধরনের যে আমরা অভিযোগ শুনেছি সেটা কিন্তু আসলে সেটা কিন্তু আরো প্রমিনেন্ট হতে পারে। সুতরাং স্থানীয় পর্যায়ে হয়তো অলিখিত ভাবে এখন এক ধরনের একটা মনিটরিং গড়ে উঠেছে, মানুষ দেখছে, অনেকে চেষ্টা করছে, সেগুলো আমরা এমনকি আমরা মিডিয়ার আমাদের যে ভাই বোনরা আছে তারাও কিন্তু এই পার্ট অফ দিস মনিটরিং, তারাও যে রিপোর্ট গুলো তুলে ধরেছেন পত্রপত্রিকায়, সেটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ এই ধরনের অনিয়ম ঠেকানোর জন্য। তো আমি মনে করি সেরকম একটা অলিখিত যে এক ধরনের মনিটরিং আছে সেটা যদি একটু একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া যায়, তাহলে হয়তো অনেকেই অনিয়ম করতে তারা ভয় পাবেন এবং তারা অনেক দ্বিতীয়বার চিন্তা করবেন। আমি ফাবিয়ার কাছে যাওয়ার আগে জাস্ট আমি আরেকজন কথা বলতে চান, তাকে একটু নিয়ে নেই, তারপর আমি ফাবিয়ার কাছে যাব।
আসিফ রেজা আকাশ, আপনি কিছু ইন্টারভিউ করতে চান? আপনি যেভাবে করতে চান, ভিডিও অন করে অথবা অফ করে, অ্যাজ ইউ উইশ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসিফ রেজা আকাশ, একটু ছোট করে পরিচয় দিতে হবে আপনার। জি জি জি, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই স্যার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সবাই শুনতে পাচ্ছি আসিফ আপনাকে। ধন্যবাদ স্যার। আমার নাম হচ্ছে আসিফ রেজা আকাশ। আমি ট্যাক্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি আপনার শেভরন বাংলাদেশে। এটা ওয়েল এন্ড গ্যাস সেক্টরের একটা কোম্পানি। তো স্যার, আপনাদের আলোচনাটা আমি শুনছিলাম এবং হচ্ছে ছোট্ট করে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা দেশের অর্থনীতি কিংবা অন্যান্য সেক্টর সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনাগুলা তুলে ধরছেন আমাদের সামনে, এবং আমাদের আমরা যারা ইয়াং প্রফেশনাল কিংবা একাডেমিশিয়ান যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন তারা কি ভাবছে সেটাও বলার জন্য। তো স্যার, ছোট্ট করে আমি এখানে একটা কথা বলবো। আপনারা স্যার অনেকগুলো ওয়ে আউটের কথা বলেছেন, আপনি এবং আপনার সানেমের অন্যান্য যারা রিসার্চাররা রয়েছেন, অনেকগুলো অল্টারনেটিভকে আপনারা স্যার তুলে ধরেছেন। কিন্তু এইখানে স্যার আমার যেটা মনে হয় যে এই জিনিসগুলা ইমপ্লিমেন্টেশন করার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হবে সরকারের। তো আমাদের দেশে তো অলরেডি দুর্নীতি বা করাপশন যেটাই বলেন, এটা আসলে অনেকটাই প্রিভ্যালেন্ট ছিল, এবং এই করোনা কালে এসেও আসলে দুর্নীতির যে মানে কালো গ্রাস, এটাকে স্যার থামানো যায়নি। আমরা সেটা দেখেছি, আমরা যখন দেখেছি যে রিলিফের চাল এবং এই ধরনের অন্যান্য অনেক ক্ষেত্রেই দেখেছি যে দুর্নীতিটা আসলে এরকম একটা মানে মারণঘাতী একটা সময়েও দুর্নীতিটা আসলে রোখা যায়নি। এবং আমরা সরকারের বিভিন্ন মহলের মধ্যে একটা ল্যাক অফ কোঅর্ডিনেশন দেখেছি। যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী একসময় বলেছেন যে যখন ন্যাশনাল কমিটি করা হলো এই ক্রাইসিস রেসপন্সের জন্য, উনি পাবলিকলি অ্যাডমিট করেছেন যে আসলে অনেক ডিসিশন কিভাবে হচ্ছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে উনি এগুলো জানেন না। তার মানে স্যার, তখন আসলে মানে প্রতিষ্ঠানের প্রতি আমরা জনসাধারণের যে একটা ভরসা, এই ভরসার জায়গাটা স্যার নষ্ট হয়ে যায়। তারপর ব্যুরোক্রেসিরও একটা ব্যাপার আছে। যেমন ব্যুরোক্রেসি, তো আসলে আমরা জানি যে আসলে অনেক কার্যক্রম যেগুলো করোনার মধ্যে আসলে খুব দ্রুত গতিতে করা উচিত, সেগুলো ব্যুরোক্রেসির কারণে স্লো হয়ে যাচ্ছে। যেমন আপনার গণস্বাস্থ্য কেন্দ্র যখন একটা টেস্ট কিটের কথা বললো, তখন দেখা গেল যে আসলে একটা চরম সমন্বয়হীনতা, আসলে যে এটা কি একসেপ্ট করা হবে কি করা হবে না, বা এইটার আসলে গ্রহণযোগ্যতা কতটুকু, এটা আসলে কখনোই ক্লিয়ার করা হয়নি সরকারের দিক থেকে। সরকার আসলে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে গিয়েছে। তারপর আরেকটা জিনিস স্যার আমি বলবো, যেমন আমাদের দেশের ব্যবসায়ীরা যারা রয়েছেন, আসলে কর্মসংস্থানের মূল ব্যাপারটা যাদের যাদের মধ্যে যাদের হাত ধরেই হয়, তো তাদের মধ্যেও একটা আসলে ঘোলাটে অবস্থান রয়েছে। যেমন আমরা রিসেন্টলি কিছু কিছু জিনিস অফলাইনে এগুলো আমরা আসলে দেখেছি। সেটা হচ্ছে অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কিংবা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে যারা অনেক বড় অঙ্কের ফান্ড যারা ডোনেট করছেন, একই সময়ে দেখেছি এটাও যে তারা তাদের ওয়ার্কফোর্স ছোট করে এনেছেন, 30% লে অফ করে দিয়েছেন, এক্সিস্টিং যারা আছেন তাদের বেতন কমিয়ে দিয়েছেন, এবং এমন অনেক বড় বড় মানে কোম্পানি আছে বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে যারা বিশাল অঙ্কের টাকা দান করেছেন, ওই দিক থেকে এক্সিস্টিং ওয়ার্কফোর্স যারা আছে তাদের বেতন কমিয়ে দিয়েছেন, এবং নেক্সট মাসের বেতন কবে হবে এটাও মানে অনেকটাই অনিশ্চিত। তো এইরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে আসলে আমরা যদি যে লজিক্যাল অল্টারনেটিভ গুলার কথা চিন্তা করছি, এগুলা যারা বাস্তবায়ন করবেন তাদের আসলে ইন্টিগ্রিটি কতটুকু বা তাদের ইচ্ছাটা কতটুকু, এটা স্যার আমার মনে হয় সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ অনেক দেওয়ার জন্য। ধন্যবাদ আসিফ। আপনি যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা বলেছেন, এটা তো আমরা সবাই জানি, এবং সেটা তো সামগ্রিকভাবে আমাদের বিভিন্ন, ইনফ্যাক্ট আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, সানেমের একটা বিশাল গবেষণা হয়েছে যেটা এখন ফোর্থকামিং, যেখানে সানেমের উপস্থিত এখানে যে গবেষকরা আছেন, বিশেষ করে ডক্টর সাইমা হক বিদিশা আছেন, জুবায়ের আছেন, ইশরাত আছেন, তারা আমার সাথে মিলে আমরা জয়েন্টলি এবং আরো অনেক গবেষক নিয়ে এই প্রতিষ্ঠানে যে পয়েন্টটা আপনি বলেছেন সেটাকে নিয়ে আমরা অনেক ডিটেল অ্যানালাইসিস করেছি। তো একটা জিনিস সত্য, সেটা হচ্ছে আমরা তো আর ওভারনাইট আমাদের প্রতিষ্ঠানের কোয়ালিটি চেঞ্জ করতে পারবো না, ইমপ্রুভ করতে পারবো না, এবং এই ক্রাইসিস যে টাইমটা এসছে সেটা তো আর কোনো সুযোগও দিবে না। এই ক্রাইসিস টাইমে তো প্রতিষ্ঠান অনেক সময় আরো ফল করে। যদি একটা দুর্বল ইনস্টিটিউশন নিয়ে যদি ক্রাইসিস মোকাবেলা করতে যাই, তাহলে যে অবস্থা হয় সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। স্বাস্থ্য খাতের যে অবস্থা, সামগ্রিক কোঅর্ডিনেশন যে অবস্থা, এমনকি আমি একটু এখন কথা বলার ক্ষেত্রে হয়তো আমাদের একটু অনেক সময় কেয়ারফুল হতে হয়, তারপরে একটু বলছি যে 500 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হলো, এটা তো শুরু থেকেই তো হয়তো প্রথমে একটা প্রশ্ন আসবে যে একটা কমিটি 500 সদস্য বিশিষ্ট হলে সে কমিটি আসলে কতটুকু কার্যকর হতে পারে, কে কার কাছে দায়বদ্ধ থাকবে। সুতরাং এই জায়গাটা কিন্তু আসলে আমাদের কাছে মনে হয় যে
খুব যে ওয়েল থট কিছু একটা প্রিপারেশন নিয়ে জিনিসটা হয়েছে, সেটা কিছু ঘাটতি ছিল আমাদের মতো দেশে, সেটা অবভিয়াস। এটা কিন্তু আসলে আর চাইলেও যে আমরা ওভারনাইট আমাদের ব্যুরোক্রেসি বলি আমাদের সমস্ত কিছু এফিসিয়েন্ট হয়ে যাবে সেটা হবে। তো যেটা করা যায়, যে জায়গাটা আমি মনে হয় আপনার সাথে অবশ্যই একমত, যে একটা একটা জিনিস, একটা সাইন, একটা লিডারশিপ দেখানো, এবং আমি মনে করি সরকারকে অবশ্যই সেই নেতৃত্ব জায়গাটা দেখাতে হবে, এবং যে সিচুয়েশন অথবা যে অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া হচ্ছে কিনা সেই জিনিসগুলোকে দেখানো। কোনো কোনো জায়গায় আমরা দেখছি ভিজিবল, সেটা আমাদেরকে আশান্বিত করে, আবার কোনো কোনো জায়গায় দেখছি যে দীর্ঘায়িত হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে শঙ্কিত করে। তো আমাদের কাছে মনে হয় যে সিচুয়েশনগুলো আমরা দেখছি, সেই জায়গাটা কিন্তু আসলেই আমাদের দেশের বাস্তবতার নিরিখে। আরেকটা পয়েন্ট আপনি যেটা বলেছেন সেটা আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা সানেমও শুরু থেকে খুব স্ট্রংলি বলেছে। এই যে ক্রাইসিসটা কোনোভাবেই সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। ব্যক্তি খাতকে এগিয়ে আসতে হবে, এবং ব্যক্তি খাতের যে পয়েন্ট আপনি বললেন, এটা আমার তো মনে হয় খুবই মানে একটা রিলেভেন্ট, যে যে ব্যক্তি খাত যারা হয়তো অনেক জায়গায় ডোনেট করছে কিন্তু তারা তাদের ওয়ার্কফোর্স কমাচ্ছে, সুতরাং তার দায়বদ্ধতাটা তো কিন্তু সবার আগে তার ওয়ার্কফোর্সের কাছে, তার শ্রমিকের কাছে, সেটা কিন্তু আগে দেখতে হবে। এবং সেই জায়গাটা সে আসলে তার দায়বদ্ধতা দেখাচ্ছে কিনা সেটা কিন্তু তার সে এই ক্রাইসিস টাইমে তার রোলটা কি সেটা কিন্তু খুব শক্তভাবে আসতে হবে। তো আমরা মনে করি যে ব্যক্তি খাতকেও তার দায়বদ্ধতা দেখাতে হবে। এমনকি এই যে লকডাউন মধ্যে যে জীবন ভার্সেস জীবিকার যে একটা দ্বন্দ্ব, সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি কোনো কোনো ব্যক্তি খাত তারা কিন্তু আসলে দায়বদ্ধতা দেখিয়েছে। যখন সিদ্ধান্ত এলো যে ওপেন আপ করা শপিং মল, তখন কিন্তু অনেকেই কিন্তু তারা আবার খুলছেনও না। এটা আমরা মনে করি যে তারা নিজেরাও অ্যাসেস যে করছেন, কিছুটা হলেও দায়বদ্ধতা দেখাচ্ছেন, সেটা কিন্তু আমাদেরকে আশান্বিত করে। তো এই সমস্ত কিছু মিলে আমরা মনে করি যে সামগ্রিক একটা এফোর্ট দরকার, সরকার, বেসরকারি খাত, এনজিও, সিভিল সোসাইটি, অন্যান্য শ্রমিক যে সংগঠন যেগুলো আছে, সবারই একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার। ফাবিয়ার কাছে যাচ্ছি। ফাবিয়া, এতক্ষণ তো আলোচনা শুনলে, তুমি যদি কোনো একটা পয়েন্টে তোমার একটা মতামত তুলে ধরতে পারো। জি স্যার, থ্যাংক ইউ। আমি স্যার প্রথমে যেটা বলতে চাচ্ছি অ্যাবাউট রিওপেনিং দি ইকোনমি, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি হিসাবে উইক সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস ইন প্লেস, তো এগুলা সব মিলাই খুব প্রলংড একটা টাইমের জন্য লকডাউন সিচুয়েশনটা ক্যারি করা সম্ভব হবে না হয়তোবা। তো একটা যেটা আপনি সবাই বলছিলেন যে একটা প্ল্যান্ড প্রসেস প্রোটোকল দিয়ে ইকোনমিটাকে খুলতে হবে। ফর এক্সাম্পল, এগ্রিকালচারকে খোলা খুব ইম্পর্টেন্ট, ফুড সিকিউরিটি এনশিওর করার জন্য, ফার্মারদের ইনকাম যেন সাস্টেইন হয়, লিভিং স্ট্যান্ডার্ডস যেন সাস্টেইন করা হয়, এগুলাকে এনশিওর করতে হবে। এখানে একটা পয়েন্ট আসে যে ইউথ পার্টিসিপেশন ইন এগ্রিকালচার, বাট আমাদের দেশে সিনারিওটা একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে ইউথরা অনেক বেশি ইনফেক্টেড উইথ দ্য ভাইরাস। তো এখানে সরকার বা প্রাইভেট সেক্টর এসে বা ইন্ডিভিজুয়ালিও যদি হেলথ সেফটি মেজার্স রক্ষা করে যদি কৃষকদের হেল্প করা যায় তো সেটা খেয়াল রাখতে হবে। শুধু ইউথ পার্টিসিপেশন বললেই হবে না, হেলথ মেজার্সটাকে এনশিওর করে পার্টিসিপেশনটা করতে হবে। আরএমজি খোলার ব্যাপারে একটা জিনিস দেখার দরকার যে আগের মতো প্রোডাকশন লেভেল তো এনশিওর করা যাবে না, বিকজ একটা ডিস্টেন্স মেনটেন করে প্রোডাকশন করতে হবে। তো এখানে দেখতে হবে যে অর্ডারস কতটুকু আছে, অর্ডার লেভেলটাকে চেক করে প্রোডাকশন লেভেলটাকে সেট করা ইজ ভেরি নেসেসারি, যেন ইনফেকশন রেট আমরা আরো যেন না বাড়ে, বিকজ এখনো আমাদের কার্ভটা ফ্ল্যাটেন হয়নি, এভরিডে ইনফেকশন রেটস বেড়ে যাচ্ছে। এবং কিছু মাস আগে একটা রিপোর্টে পড়ছিলাম যে সায়েন্টিস্টরা বলছেন যে উইন্টারে একটা সেকেন্ড ওয়েভ অফ ভাইরাস আসতে পারে। আমাদের কার্ভ এখনো ফ্ল্যাটেন হয়নি, তো আবার একটা সেকেন্ড ওয়েভের জন্য নিশ্চয়ই আমরা প্রিপেয়ার্ড না এখনো। এবং আরেকটা জিনিস আমরা যেটা নিউজে দেখি যে মানুষজন দে আর স্টার্টিং দেয়ার লাইভলিহুড মেইনলি বিকজ অফ পভার্টি। তো এখানে সরকারের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামসটা আনাটা খুব জরুরি, থ্রু ক্যাশ ট্রান্সফার হোক, বিভিন্ন ইনসেন্টিভস হোক। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু অ্যাড্রেস করতে চাই যে কিভাবে খরচটা কমানো যায়, বিকজ সবকিছু অনেক কস্টলি হয়ে যাবে সরকারের জন্য। তো একটা যেটা সিপিডি যেটা বলছে যে ট্যাক্স কমানো, এটা মানে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন এটা খুব একটা ইফেক্টিভ মনে হয় না হবে, বিকজ যারা অলরেডি আগে থেকে সুবিধা পেয়ে আসছে, হাই ইনকাম আর্নার্স বা যারা
ট্যাক্স ইভেশনে যারা আছেন, বড় বড় কোম্পানিজরা, from an ethical point of view, they shouldn't be getting the benefits. তো ওখানে মানে সরকার আগে অনেক হেল্প করেছে বিভিন্ন অর্গানাইজেশনসকে, বিজনেস ওনার্সদের। তো এখন মনে হয় ওনাদের নিজেদেরই একটু রেসপন্সিবিলিটি নিয়ে জিনিসটাকে করা উচিত। তো এমপ্লয়মেন্ট রিটেনশন স্কিমস নিয়েও যদি আমরা কথা বলি, তো এমপ্লয়মেন্ট রিটেনশন স্কিমস খুব বড় বড় কোম্পানি হয়তো বা দরকার নাও হতে পারে, যদিও ওনারা লে অফ করছেন মেইনলি ফ্রম দি যারা লো স্কিলড লো ইনকাম ক্যাটাগরিতে যেসব এমপ্লয়ি আছে, তো তারাই মেইনলি হিট এবং তারাই লেড অফ হচ্ছে। তো এমপ্লয়মেন্ট রিটেনশন স্কিমস যদি সরকার আনে, কে কোন অর্গানাইজেশনস এটা পাবে সেটা দেখাটা খুব জরুরি, বিকজ অনেক অর্গানাইজেশনস দে ক্যান অ্যাফোর্ড টু কিপ দেয়ার এমপ্লয়িজ। তো আর আরেকটা খরচ করার মানে খরচ কভার করার জন্য আরেকটা হতে পারে টু টেক লোনস ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস সাচ অ্যাজ IMF। আর আমাদের এখানে প্রাইভেট সেক্টরকে অংশগ্রহণ করতে হবে এবং নিজেদেরও অংশগ্রহণ করতে হবে টু ট্যাকল দ্য ভাইরাস এন্ড টু lessen the effects on the economy. Thank you, sir. Thank you, Fabia. Very nicely you pointed out the issues এবং এই জায়গাটা থেকে আমার থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো কয়েকজন কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন, আমি যাব। আমি একটা প্রশ্ন একটু রিড আউট করি, যিনি হাসিফ তরুণ। আমি তার প্রশ্নটা একটু পড়ি। উনি হচ্ছে হাসিফ বিন মোশাররফ, আচ্ছা, অর্থনীতি বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। উনি বলছেন, আমাদের দেশে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট আগে থেকে একটা বড় সমস্যা ছিল। এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ইস্যু ছিল দক্ষতার ঘাটতি, স্কিল মিসম্যাচের কথা ডক্টর বিদিশা এবং আমরা অনেক সময় এই কথাগুলো বলি, সুতরাং এটা নিয়েও হয়তো ডক্টর বিদিশা জিনিসটাকে আনবেন পয়েন্টে। উনি আরো বলছেন, এই দীর্ঘমেয়াদী লকডাউনের পরে সমস্যাটি আরো বড় আকার ধারণ করবে, তাই করোনা পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করে বিভিন্ন দক্ষতা তৈরি করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্র তৈরি করা প্রয়োজন। এর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমাদের নিজ দেশের সম্পদকে ব্যবহার করে নিজের দেশের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জোর দিতে হবে। এটা হচ্ছে প্রশ্নটা করেছেন অথবা কথাটা বলেছেন হাসিফ বিন মোশাররফ। আমি ডক্টর বিদিশার কাছে একটু পরে যাব, তার আগে আমি একটু রাফিউল আহমেদ, উনি কথা বলতে চেয়েছেন। রাফিউল, কথা বলা যাবে? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি রাফিউল। ধন্যবাদ স্যার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি রাফিউল আহমেদ, আমি অর্থনীতি বিভাগ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি 3য় বর্ষে। স্যার আমার প্রশ্নটা যেটা ছিল, আপনি সবসময় 3টি কথা বলে আসছেন যে করোনা পরবর্তী সময় আমাদের ইকোনমি রিকভার করার জন্য 3টি স্টেজ দরকার। সেটা প্রথমে ছিল ফিন্যান্সিং। তো সেক্ষেত্রে সামনে আসছে বাজেটের ক্ষেত্রে আমরা যদি এমন কোনো শর্ত রাখি যেখানে কালো টাকা নিঃশর্তে বিনিয়োগ করার সুবিধা রাখতে হবে এবং সেটা না করলে যদি আমরা পরবর্তীতে সেটা নিশ্চিত করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারি আর কি। আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কাছে খুব বড় অঙ্কের ঋণ চাওয়া শুরু করেছে, যেমন IMF এর কাছে 760 মিলিয়ন, বিশ্ব ব্যাংকের কাছে 500 মিলিয়ন, এডিবির কাছে 500 মিলিয়ন। তো আমরা জানি যে বাংলাদেশের রিপেমেন্টের ইতিহাস অলমোস্ট অনেক ভালো, প্রায় সব ক্ষেত্রে তারা ঋণ পরিশোধ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি এবার এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা কি পাবো সামনেতে, নাকি এই ক্ষেত্রে আমাদের উপর কোনো টাইম ফ্রেমিং এর প্রেসার দেওয়া হতে পারে? ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ রাফিউল, অনেক ধন্যবাদ। রাফিউলের এই প্রশ্নকে কমপ্লিমেন্ট করছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে শফিকুল ইসলাম, অর্থনীতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উনিও বলছেন, ট্যাক্স রেভিনিউ বৃদ্ধির জন্য সরকার এই মুহূর্তে শাস্তিবিহীন কালো টাকা সাদা করার প্রস্তাব দিতে পারে কিনা। এটা রাফিউলের ওই প্রথম প্রশ্নটার সাথে জড়িত। আরেকটা রাফিউল যেটা পরে যেটা প্রশ্ন করেছে যে এই লোন রিপেমেন্টের ক্ষেত্রে কি ধরনের শর্ত এবং ই হতে পারে। আমি তো মনে করি বাংলাদেশ অবশ্যই এই মুহূর্তে বার্গেইন করতে পারে, বার্গেইন করা উচিত। অনেক দেশই বার্গেইন করছে, কারণ এই যে ক্রাইসিসটা হয়েছে, এই ক্রাইসিস আনপ্রেসিডেন্টেড, এটা কেউ এটার জন্য তৈরি ছিল না এবং বাংলাদেশ অবশ্যই যে ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল যে এজেন্সিস গুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের সাথে বার্গেইন করা উচিত। বিশেষ করে আমি তো মনে করি যে বাংলাদেশ লোয়ার ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার কারণে স্বল্প সুদে কিন্তু ঋণ পাওয়ার সুযোগটা হারিয়েছে, কমে গেছে 2015 সালে যে ট্রানজিশনটা হয়েছিল।
তো বাংলাদেশ এখনই বার্গেন করতে পারে যে ক্রাইসিস টাইমে তাকে স্বল্প সুদে ঋণ দেওয়া উচিত, এবং যে ইজি টার্মস গুলো যেন কঠিন না হয়, কারণ ঋণ দেওয়ার ক্ষেত্রে খুব শক্ত কন্ডিশন ইম্পোজ করা হয় কোনো কাজে দিবে না। আমি ডক্টর বিদিশের কাছে যাব, তার আগে আমি একটু শাকিল আহমেদের কাছ থেকে একটু কথা শুনতে চাই। শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শাকিল, শুনতে পাচ্ছি, প্লিজ গো অ্যাহেড। শাকিল একটু ছোট করে পরিচয় দিয়ে। স্যার আমি সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে এখন কর্মরত আছি। আর স্যার আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, যে জীবন আগে নাকি জীবিকা আগে, যেটা দিয়ে আপনি শুরু করছেন স্যার। স্যার এই প্রশ্নটা মানে একটু বেশি, একটু যদি জোরে বলা যায় শাকিল। স্যার ইদানিং এই প্রশ্নটা একটু বেশি। আমি জানি তুমি অনেক দূরে আছো, ঢাকা থেকে অনেক দূরে, হ্যাঁ বলো। স্যার এই জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্নটা অনেক উচ্চ স্বরে শোনা যাচ্ছে স্যার আহমেদ মুশফিক মোবারকের যে রিসার্চটা সেটা প্রকাশিত হওয়ার পরে। সেখানে সে যে বিষয়টা উল্লেখ করছে যে বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশে যেহেতু একটা ট্রানজিশনাল স্টেজ পার করতেছে এই সকল দেশ, সো এই সকল দেশে লকডাউন যতটা না উপকার বয়ে আনবে তার চেয়ে বেশি ক্ষতি বয়ে আনতে পারে তাদের তাদের যদি আমি যতটুকু বুঝতে পারছি তাদের রিসার্চের মেইন জায়গাটা ওইটাই। স্যার এই জীবন এবং জীবিকার যে ডিবেটটা স্যার, এটা কিন্তু কোনো নতুন ডিবেট নয় স্যার। 2018 সালে যখন নোবেল প্রাইজটা ঘোষণা করা হয় এবং নর্ডহাস যখন ওখানে নোবেল প্রাইজটা পায়, তখন থেকেই কিন্তু স্যার এই ডিবেটটা চলতেছিল, হয়তো বা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্যার। ওখানে নর্ডহাস যেটা সাজেস্ট করছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে, সেখানে সে উল্লেখ করছে যে যদি আমরা পলিউশন কমাইতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অনেক প্রোডাকশন আমাদের এফেক্টেড হবে। সো সে যেটা সাজেস্ট করছে সেখানে সে বলতেছে যে একটু ধীরে আমরা পলিউশনের বিরুদ্ধে অ্যাকশন নেই। সেটা নিয়ে অনেক এনভায়রনমেন্টালিস্ট, মানে যারা পরিবেশবিদ, তারা কিন্তু অনেকেই তার ওটার সঙ্গে দ্বিমত করছে। স্যার এখন ব্র্যাক কিংবা বিআইজিডি কিংবা আহমেদ মুশফিক মোবারক যে রিসার্চটা পাবলিশ করছে স্যার, সেটা কিন্তু অনেকটা ওই ওই আইডিয়াটা ইউজ করে স্যার। এর বিপরীত মতামতও কিন্তু আছে স্যার। প্লেন এবং ইস্টার্ন তারা কিন্তু র্যাপিড অ্যাকশন নিতে বলছে যে কোনো এনভায়রনমেন্টাল যে পলিউশন গুলো হইতেছে তার বিরুদ্ধে। কারণ তারা দেখতে এটা স্যার ডিপেন্ড করতেছে স্যার, এটা কোনো পক্ষকেই আপনি সঠিক কিংবা ভুল বলতে পারবেন না, কিন্তু এটা ডিপেন্ড করতেছে যে কে কোনটাকে কেমন ভাবে ভ্যালু করতেছে স্যার। এটা তারা যে রিসার্চটা করছে তারা দেখতেছে যে তারা যদি লকডাউন করে কতগুলো মানুষ বাঁচবে, আর যদি লকডাউন না করে তাহলে কতটুকু প্রোডাকশন হবে বা দেশের কতটুকু উন্নয়ন হবে। তো এই কস্ট বেনিফিট তারা অ্যানালাইসিস করছে এবং ইট টোটালি ডিপেন্ড স্যার যে আপনি কিভাবে মানুষের জীবনকে কিভাবে ভ্যালু দিবেন, কিভাবে মূল্যায়িত করবেন। সো ইট ইজ এ বিগ কোশ্চেন স্যার। এটা ডিপেন্ড করে স্যার ক্লাইন এবং ইস্টার্ন যে কথাটা বলছে যে এটা ডিপেন্ড করে ডিসকাউন্ট রেটের উপরে। আপনি কোনো একটা এনভায়রনমেন্টের কিংবা মানুষের জীবনের যে ক্ষতিটা হচ্ছে এইটাকে আপনি কিভাবে ভ্যালু করবেন, এটার কিন্তু একটা লং টার্ম একটা ভ্যালু আছে। একটা মানুষ কিন্তু তার পুরো জীবনে কিন্তু অনেক ভ্যালু এডিশন করবে স্যার। সো ইট টোটালি ডিপেন্ডস। তো কোনো পক্ষকেই আমরা সঠিক কিংবা ভুল বলতে পারতেছি না। আপনি কিভাবে মানুষের জীবনকে ভ্যালু করতেছেন রিলেটিভ টু ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা ডিপেন্ড করতেছে স্যার। আর স্যার সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনি বলছেন যে অস্টারসিটি আর পিছতা সাধন কিভাবে করা সম্ভব। স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখি, লাস্ট ইলেকশনে আমাদের মাস্টার্সে খুব কমন একটা টপিক পড়ানো হয়েছে, ওইটার নাম হচ্ছে পলিটিক্যাল বিজনেস সাইকেল। এটা ভেরি কমন যে বিশ্বের যে কোনো দেশে নির্বাচনের আগের বছরে সরকার বেশি স্পেন্ড করতে চায় জনগণকে আকৃষ্ট করার জন্য। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন যে লাস্ট যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের আগে কিন্তু সরকারি যে কর্মকর্তা তাদেরকে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা দিছে। জাস্ট টু কি কারণে সেটা হয়তো ডিরেক্টলি বলা উচিত না এইগুলা। তো আমার মনে হয় স্যার বাংলাদেশে উন্নয়ন ব্যয় যতটা তার থেকে কিন্তু একটা বড় অংশ কিন্তু পরিচালন ব্যয় বা আবর্তক ব্যয় বা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওখানে সরকার কোনোভাবে কাটছাট করতে পারে কিনা সেটার উপরে বেশি ফোকাস করা উচিত। আর স্যার বাংলাদেশে যে ত্রাণ বিতরণ, সেই ত্রাণ বিতরণের ক্ষেত্রে স্যার আপনি যেমনটা বলছেন স্যার যে একটা মনিটরিং কমিটি, আমাদের কি ইকোনমিক্সে আমি স্যার সদ্য মাস্টার্স পাস করছি, তো ইকোনমিক্স যেটা পড়ছি স্যার সেই আঙ্গিকেই বলতেছি। ইকোনমিক্সে আমাদেরই সবসময় শেখায় যে কিভাবে মানুষকে ইনসেন্টিভ দিতে হয় যাতে মানুষ দুর্নীতি না করে। আপনি যদি এফিসিয়েন্সি ওয়েস্ট থিওরি আমরা যদি পড়ি, ওইখানে দেখা যায় যে
বাজারে যেই ওয়েজ চলতেছে মার্কেটে তার চেয়ে একটু বেশি ওয়েজ দিলে তারা সার করবে না কিংবা কাজে ফাঁকি দিবে না। তো স্যার আমার মনে হয় যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে এই ধরনের ইনসেনটিভ জেনারেট করা প্রয়োজন। ইনসেনটিভ জেনারেট না করে আপনি যদি জাস্ট চেয়ারম্যান মেম্বারদের বলেন যে তুমি সঠিক কাজ করো, সত্যের পথে থাকো, সেটা খুব একটা কাজে দিবে না আমার মনে হয়। সেক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে মনিটরিং কমিটি, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ আই থিঙ্ক। দ্যাটস অল স্যার, থ্যাংক ইউ। শাকিল, থ্যাংক ইউ। একদম তুমি অর্থনীতিবিদের মতো কথা বলেছো যে তোমার ওই প্রথম পার্টটা হচ্ছে এভরিথিং ডিপেন্ডস এবং পরের পার্টটা খুবই স্ট্রং ছিল, এন্ড আই ফুলি এগ্রি। প্রথম পার্টে যদি এভরিথিং ডিপেন্ডস, তাহলে বাংলাদেশে ধরো শাকিলকে আমি যদি আজকে আমরা যদি পাঠিয়ে দিই কোনো নীতি নির্ধারকের কাছে, এবং শাকিল গিয়ে যদি বর্ণনা দেয় যে এই সাইডেও যুক্তি আছে, ওই সাইডেও যুক্তি আছে, এবং তারপর কনক্লুশনটা হচ্ছে ইট ডিপেন্ডস, এবং যেটা আসলে আমাদের ইকোনমিক্সে আমরা আমাদের নন ইকোনমিক্সরা সবসময় আমাদেরকে সমালোচনাটাই করে। আই ফুললি এগ্রি উইথ শাকিল যে আসলে হয়তো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য টাইমিং, এবং কোন কনটেক্সটে কোন ভাবে আমরা জিনিসটাকে বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কারণে যে প্রশ্নটা খুব সামনে এসছে লাইফ এন্ড লাইভলিহুড, আমাদের মতো দেশগুলোতে আসলে যে লকডাউন ইম্পোজ করা কঠিন, এটা তো এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এটা তো আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি যে এটা কঠিন। কিন্তু কতগুলো জায়গা আছে হয়তো এই আর্গুমেন্টগুলো খুব উইক হয়ে যায় যদি আমরা বলি যে লকডাউন ইম্পোজ করা কঠিন, তাহলে লকডাউনের দরকার নেই। এই কারণে তাহলে তো অনেক সময় বলা যায় না আমাদের আসলে আমাদের ওই এফিসিয়েন্সি নেই একটা ভালো হসপিটাল চালানোর, সুতরাং যে কেউ গিয়ে সার্জারি করে আসতে পারে ডাক্তারের কাছে, ডাক্তারের বদলে, অথবা আমাদের এয়ারপোর্ট চালানোর মতো কোনো সক্ষমতা নেই, তাই এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। কিছু কিছু জায়গায় আমাদেরকে কিছু নর্মস আমাদেরকে আসলেই মেনে চলতে হয়, তা না হলে আসলে বড় ধরনের ডিজাস্টার হতে পারে। এবং এই সিচুয়েশনটা আমাদেরকে দেখাচ্ছে, যে কারণে আমি হয়তো মুশফিক মুবারকের ওই পয়েন্টটাকে আমি স্ট্রংলি অপোজ করব, যে আমাদেরকে আরো চোখে আঙ্গুলে দেখাচ্ছে যে আসলে আমাদের এই সময়তেও প্রাতিষ্ঠানিক উন্নয়নটা কতটুকু দরকার। এবং একটা জিনিস আমরা যারা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স যারা আমরা পড়াশোনা করি, আমরা জানি যে প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় লাগে, কিন্তু কোনো কোনো সময় কিন্তু একটা বিগ ব্যাং কিন্তু একটা বড় ধাক্কা কিন্তু প্রাতিষ্ঠানিক চেঞ্জ করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের আশেপাশে কয়েকটা এক্সাম্পল কিন্তু খুব স্ট্রং, যেমন ইন্ডিয়াতে কোনো কোনো জায়গায় কোনো কোনো অঞ্চল, যেমন কেরালা কিন্তু অনেক সাকসেসফুল হয়েছে, শ্রীলঙ্কা কিন্তু অনেক সাকসেসফুল হয়েছে। আমরা কি সেই জায়গাগুলোতে একটু শেখার চেষ্টা করছি? সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে একটু শেখা করা। সুতরাং আমার কাছে অর্থনীতিবিদ হিসেবে আমি মনে করি শাকিলের ওই পয়েন্টটা থেকে নিয়ে, শাকিলের এখনো যেহেতু মাস্টার্স সবে পাশ করেছে, সেই জায়গাটা হয়তো এখনো আছে, কিন্তু আমরা কনক্লুড করতে চাই না যেভাবে যে বলে ইট ডিপেন্ডস। আমরা বলতে চাই স্ট্রংলি যে আসলে কি হওয়া উচিত, কি করা উচিত। সেক্ষেত্রে আমাদের যে সাজেশনটা হচ্ছে সানামের পক্ষ থেকে, যে অবশ্যই লকডাউন অথবা তুলে দেওয়ার স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজ তুলে দেওয়ার প্রয়োজন আছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস চালু করা দরকার আছে, কিন্তু ওই প্রোটোকল গুলো আমাদের সামনে আসতে হবে এবং সেগুলোকে মেনে চলার চেষ্টাটা করতে হবে যতটুকু সম্ভব। আমরা অনেক কিছু আমরা অনেক সময় মেনে চলি, আমরা তো জানি যে আমরা বাসে গাদাগাদি হয়, কিন্তু আমরা এটাও জানি যে অনেক এমন একটা সিস্টেম চালু করলে বাসের টিকিট কেনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং সেই টিকিট ধরেও সে বাসে মানুষ উঠে। দুটো বিপরীত চিত্র কিন্তু আমাদের চোখের সামনে আছে, সুতরাং উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে, সেগুলো এক্সিকিউট করার জন্য শাকিলের ওই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কোন ধরনের ইনসেন্টিভ আমরা দিচ্ছি? ইনসেন্টিভ বলতে কিন্তু শুধুমাত্র তাকে সুবিধা দেওয়া, রিওয়ার্ড দেওয়া তা কিন্তু না, পানিশমেন্টের জায়গাটাও রাখতে হবে। আমরা কি রিওয়ার্ড এন্ড পানিশমেন্টে রাখছি কিনা? কারণ সবাই যদি মনে করে ইনসেন্টিভ মানে হচ্ছে রিওয়ার্ড দেওয়া, সেটা করলে শুধু শুধু পাবে, কিন্তু এটা না করলে তার পানিশমেন্টটা কি সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে আমরা এরকম একটা সিস্টেমে আমরা থাকবো যে সিস্টেমে সবাই শুধু রিওয়ার্ডের জন্যই খুঁজবে, পানিশমেন্টে কোনো ভয় পাবে না। এই পর্যায়ে আমি একটু প্রশ্ন, একটু দু একটা কমেন্ট আছে, সেটা নিয়ে আমি ডক্টর সাইমা বিদিশার কাছে যাব। কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি চাই ডক্টর বিদিশা অথবা জুবাইরের কাছে, অথবা এনিওয়ান। আমাদের সাইমের যে কালো টাকা সাদা করার যে প্রশ্নটা আসছে, সেটা হয়তো একটু দেখার ব্যাপার আছে। ফারজান ইয়াসমিন পাবনা ইউনিভার্সিটি করে বলছেন যে সাম অফ ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম offers our domestic entrepreneur to open up shop on their platform. If we accept this type of offer, our entrepreneur will be benefited and job market will expand by capturing international market. এটাও বলছে যে অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা করতে পারি কিনা। ফারজানার এই পয়েন্টটা এটা একটা কমেন্ট হিসেবে আমি নিচ্ছি এবং এটা ইম্পর্টেন্ট, আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
কেয়া রয় উনি বলছেন যে করোনা সংকটে পাবলিক ভার্সিটিতে সেশন জট দূর করতে সেমিস্টারের সময় কমানো হলে যদি সিলেবাস কমানো হয় তাহলে কমিয়ে আনা কন্টেন্ট থেকে শিক্ষার্থীরা কতটুকু গুণগত শিক্ষা অর্জন করবেন তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কেননা শিক্ষা যেমন শেষ করার পর্বে তার চাকরি যেমন দৌড়াবেন। এই পয়েন্টটা কেয়া রয় উনি প্রোগ্রাম অফিসার বাংলাদেশ মহিলা পরিষদ এবং সাবেক শিক্ষার্থী উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কেয়া রয়ের পয়েন্টটাকে আমি খুবই গুরুত্ব সহকারে ধরছি। আমরা যারা সেমিস্টারকে একটু স্কুইজ করার কথা বলছি তারা কিন্তু কোনোভাবে কন্টেন্ট কমানোর কথা বলছি না। আমরা বলছি যে এই সেমিস্টারের সময়টাকে একটু কমিয়ে কিন্তু ক্লাস লেকচার বাড়িয়ে আমরা কোনোভাবে কভার আপ করতে পারি কিনা সেই সুযোগটা দেখা দরকার। যদি সেটা কোনোভাবে আমাদের শিক্ষা এডুকেশনালিস্টরা তারা যদি কোনো ওয়ে আউট বের করতে না পারেন তাহলে তো অবশ্যই একটা মানে গতানুগতিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেই পথে আমাদের হাঁটতে হবে। ডক্টর সামিহা হক বিদিশা, আপনার প্লেটে অনেক প্রশ্ন, যদি কিছু আপনি কয়েকটা জিনিস জায়গা যদি একটু অ্যাড্রেস করেন। আমি প্রথমে শুরু করবো এই শেষ প্রশ্নটা দিয়ে, কারণ প্রথমেও বোধহয় এই ধরনের একটা আলোচনা এসেছিল। একজন শিক্ষক হিসেবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে এখন আমাদের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত যে ছেলে মেয়েদের ক্ষতিকে যতটা আমরা কমাতে পারি, অর্থাৎ তাদের সেশনটা যতটা কমাতে পারি সেই কমিয়ে আমরা আমাদের সিলেবাসটাকে বা কন্টেন্টটাকে ইনট্যাক্ট রাখা যতটা সম্ভব। এবং সেক্ষেত্রে যে কথাটি ডক্টর সেলিম রায়হান একটু আগে বললো, অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ যে আমাদের অল্প সময়ের মধ্যে, কারণ আমরা কিন্তু দেখি একজন শিক্ষক হিসেবে আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সেমিস্টারের মধ্যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো কোর্স থাকে, অনেকটা লিঙ্কড কোর্স, মাইক্রো 1 মাইক্রো 2। তো আমরা হয়তো এরকম করতে পারি মাইক্রো 1 মাইক্রো 2 এর মধ্যে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, একটু শাফল হতে পারে, যে আমরা এখন বর্তমানে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আমরা সেমিস্টার 1 এ ছিলাম, সুতরাং সেটাকে যদি আমরা কিছুটা কমিয়ে সেখান থেকে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে আমরা যদি সেমিস্টার 2 তে নিয়ে যেতে পারি, এই ধরনের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। দ্বিতীয়, আমরা শনিবারটাকে আমরা অফ করার, আমাদের শুক্র শনি বন্ধ, সেটাকে আমরা অফ করে, এবং সপ্তাহের অন্যান্য অনেক দিনও কিন্তু ছেলে মেয়েদের দেখা যায় যে সপ্তাহে একদিন হয়তো তাদের অন্য কোনো ক্লাস থাকে না, সুতরাং এই জিনিসগুলো কিন্তু প্ল্যান করা যেতে পারে। সময় কিন্তু অনেক আছে, ছেলে মেয়েদেরকেও কষ্ট করতে হবে, আমাদেরকেও কষ্ট করতে হবে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করবার জন্য। বড় ধরনের কোনো সিলেবাসের পরিবর্তন না, বরঞ্চ একটু রিঅ্যারেঞ্জমেন্ট, শাফল করা যেতে পারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোন ইয়ারে কোনটা পড়ানো যেতে পারে, এই ধরনের পরিবর্তনগুলো। এবং যেটা ডক্টর সেলিম রায়হান একটু আগেই বললেন যে ইউজিসি কিন্তু এখনই সময়, যে এখনই কিন্তু চিন্তা করতে হবে, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো বিশ্ববিদ্যালয়গুলো তারাও কিন্তু চিন্তা করতে হবে, এবং বিভিন্ন ছুটি কিন্তু আমাদের থাকে, সেই ছুটিগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের অফিস আদালতের ক্ষেত্রে আমরা কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে অনলাইনে কিন্তু অনেক কিছু করা সম্ভব, সুতরাং অনলাইনে যখন খুলবে তখন অনলাইনটাকে আমরা আরেকটু ব্যবহার কিভাবে করতে পারি সেটা চিন্তা করা যেতে পারে। সুতরাং সেটাও কিন্তু একটা উপায় হতে পারে যে ছেলে মেয়েদেরকে আমরা সপ্তাহে যে ছুটিটা আছে সেই ছুটির সময় কিছু টাস্ক দিয়ে দেওয়া যেতে পারে, যে পরবর্তী লেকচারের জন্য কিছু স্লাইড দিয়ে যাওয়া যেতে পারে, যাতে করে পরবর্তীতে যখন ক্লাস না হবে তখন একটু তাড়াতাড়ি করা যায়। সুতরাং এই ধরনের কিছু মাইক্রো ম্যানেজমেন্টের দরকার আছে, এবং এটা যদি সিনসিয়ারলি করা যায় আমার মনে হয় এটা খুবই সম্ভব। আমরা সিলেবাসটাকে বড় ধরনের কোনো কম্প্রোমাইজ না করে আমরা কিন্তু সময়টাকে কমাতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা বোধহয় একটা প্রশ্ন বোধহয় বারবার আসছিল, সেটা বোধহয় এসএমই খাতের বিষয়গুলো নিয়ে। এটা আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের দাঁড়িয়েছে, যে প্রণোদনাগুলো আমাদের ব্যবহার করার বিষয়ে। এখানে ডকুমেন্টেশনের কিছু বিষয় রয়েছে, কিছু কিছু কোলাটারাল দেওয়ার ব্যাপার আছে, সেখানে এসএমই খাতগুলো কিন্তু একটা সমস্যায় পড়ছে। সেখানে আমার কয়েকটা জিনিস আমার মনে হয়, একটা হচ্ছে যে সরকারের তরফ থেকে এই সময়, বিশেষ এই সময় হয়তো একটা থ্রেশহোল্ড ক্রাইটেরিয়া তৈরি করা যেতে পারে, যাতে করে খুব বড় কোম্পানি যারা, বড় সংস্থা যারা, তারা না, সেই থ্রেশহোল্ডের নিচে যারা, অর্থাৎ আমরা যাদেরকে ক্ষুদ্র এবং মধ্যম আকারের শিল্প বলি, তাদের ক্ষেত্রে আমরা একটু রিল্যাক্সড হই, তাদেরকে আমরা কিছুটা ছাড় দিই, বড় প্রতিষ্ঠানগুলোকে না। সুতরাং আমরা লোন ডিফল্টটাকে যাতে না হয় সেই দিকে দেখি। এবং আমি যেটা মনে করি আমাদের ক্ষুদ্র এবং মধ্যম আকারে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু লোন ডিফল্ট করে না, এবং তারা কিন্তু যদি তারা উইলফুল লোন
লোন ডিফল্টার না, তারা যদি লোন ডিফল্ট করেও থাকে কখনো সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আনগ্রেটফুল পরিস্থিতির কারণে। সুতরাং তাদের ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিতে পারি কিনা, এবং এক্ষেত্রে একটা সেলফ ক্লেইমের কিছু ফর্ম থাকা যেতে পারে, এবং এই জিনিসগুলো হয়তো এলাকা ভিত্তিক হতে পারে, ওয়েব ভিত্তিক হতে পারে, খাত ভিত্তিক হতে পারে। যে লিস্টিংটার কথা ডক্টর সেলিম ভাই প্রথমেই বলেছিলেন যে অনলাইন ভিত্তিক কিন্তু সে ধরনের লিস্টিংটা নেই, এই লিস্টিংটা সময় লাগতে পারে, এটা শুরু করে দেওয়া উচিত। অর্থাৎ এলাকা ভিত্তিক হতে পারে, খাত ভিত্তিক হতে পারে, হতে পারে যে আমরা প্লাস্টিক শিল্পের কথা বলছি, হতে পারে যে আমরা নারায়ণগঞ্জ এলাকার কথা বলছি, সেখানে কারা কারা রয়েছে, ক্ষুদ্র অনুশিল্প, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মধ্যম শিল্পে কারা কারা রয়েছে, তাদের একটা লিস্ট, তাদেরকে আইডেন্টিফিকেশন। কারণ এই প্রণোদনার অর্থটা সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এই চিহ্নিতকরণের বিষয়। এই চিহ্নিতকরণের জন্য এই কারণে আমার যত কিছু কাজ হয়নি, কিন্তু এখনো আমার মনে হয় সময় আছে যে আমরা কিন্তু চিহ্নিতকরণের কাজটা শুরু করতে পারি, অন্তত আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যতে তারা প্রণোদনাতে নিতে পারবে। এবং যে এফেক্টেড ব্যবসায়ী রয়েছে তিনি নিজেও যাতে ক্লেইম করতে পারেন, সেই ক্লেইম করার ব্যবস্থা থাকতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম, যেটা আমি খুব স্ট্রংলি একটু বলতে চাই, যে আমাদের সরকারি কর্মকর্তাদের বিশেষ করে একটা খাতের উপর বোনাসের টাকাটা যে ব্যবহার করার বিষয়টা আমি অত্যন্ত স্ট্রংলি বলতে চাই যে আমার মনে হয় এটা করা উচিত। এটা করা উচিত আরো এই কারণে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা কিন্তু এখন সেইভাবে অফিসে যাচ্ছি না, সুতরাং সেটা যদি না নেই, এবং বোনাসটা কিন্তু মূলত উৎসব ভাতা, সুতরাং উৎসবটাকে যদি আমরা সাধারণ মানুষের সাথে যদি একটু নিজেরা শেয়ার করি, নিজের উৎসবের আনন্দটাকে, তাহলে সেটা কিন্তু আমার মনে হয় করার ব্যাপার। আমি দেখেছি যে নিউজিল্যান্ডে কিন্তু কর্মকর্তাদের, আমি মূলত বলতে চাচ্ছি একটা লেভেলের উপরে, একেবারে যারা কর্মচারী আছে তাদের ক্ষেত্রে না। সুতরাং এটা আমি স্ট্রংলি সাজেস্ট করতে চাই। এখানে একটা কথা বলে আমি এই বিষয়টা একটু বলতে চাচ্ছি, আমি আগেও কয়েক বছর আগেও এই জিনিসটা বলেছিলাম যে সরকার যে উৎসব ভাতাটা দেয়, এই উৎসব ভাতার অর্থটা দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে উৎসাহিত করবার জন্য কিন্তু কিছু চিন্তা করা যেতে পারে। আমরা কিন্তু উৎসব ভাতার একটা অংশ ভাউচার হিসেবে দিতে পারি, হতে পারে 40% বা 30%ও ভাউচার দেওয়া হলো। আমাদের দেশীয় কিন্তু কিছু ফ্যাশন হাউস রয়েছে, দেশীয় কিন্তু তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নেওয়ার ব্যাপারে এনকারেজ করে তাদের সেই ভাউচারটা এমন ধরনের থাকলো যে ওই ভাউচারটা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানগুলোতেই ব্যবহার করা যাবে, তাহলে কিন্তু আমাদের দেশীয় উদ্যোক্তারা, এবং সেটা তাদের সাথে কন্ডিশনাল অন দ্য ফ্যাক্ট যে দেশীয় উদ্যোক্তা এবং একেবারে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা সংশ্লিষ্ট থাকবে, তাহলে কিন্তু তাঁতিরা বা দেশীয় উদ্যোক্তারা কিছুটা হলে উপকৃত হতে পারে, ওই টাকাটা সম্পূর্ণভাবে দেশীয় উদ্যোক্তাদের কাছে। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে দ্রুত বলতে চাচ্ছি, ট্রেনিং এর কথা একটা প্রশ্ন আসছিল। ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের আসলে একটু ফরওয়ার্ড লুকিং চিন্তা ভাবনা করতে হবে, কারণ যেহেতু আমি একটা জিনিস যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রোবোটিক্স, অটোমেশন, এবং তার মানে হচ্ছে স্পর্শ ছাড়া কাজ করা, এবং স্পর্শ ছাড়া কাজ করার বিষয়টার ব্যাপারে কিন্তু ডেভেলপ কান্ট্রির একটা আগ্রহ তৈরি হচ্ছে, এবং এটা হয়তো খুব দ্রুতই কিন্তু তারা এই অটোমেশনে নিয়ে যাবে। সুতরাং ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো আমাদের যেটা আছে, সেই ট্রেনিং ফ্যাসিলিটিস একটা কথা গত একটা নেটিজানে উঠেছিল যে অনলাইন ট্রেনিং ফ্যাসিলিটিস, এটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ট্রেনিং ফ্যাসিলিটিস এবং অনলাইন ট্রেনিং ফ্যাসিলিটিস একটু আপডেট করে। চতুর্থ, আমি জানি না যে ট্রেনিং ফ্যাসিলিটিস এর জন্য যে স্কিম গুলো রয়েছে, প্রাইভেট গুলো যেগুলো রয়েছে, পাবলিক গুলো যেগুলো রয়েছে, সেগুলোর কারিকুলাম অনেকের কাছে আমি যেটা শুনতে পাই সেটা হচ্ছে অনেকই ব্যাকওয়ার্ড এবং মেইন জব মার্কেটের সাথে রিলেটেড না। সুতরাং এইগুলোকে মেইন জব মার্কেটের সাথে রিলেটেড করবার জন্য এবং চতুর্থ শিল্প বিপ্লবের মতো যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সেগুলোকে মোকাবেলার করার জন্য, অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে আগামী 5 বছর পরে আমাদের কি হবে, কি ধরনের চাকরি দরকার, কি ধরনের চাকরি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলোকে চিন্তা করে কিন্তু ট্রেনিং গুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর অবশ্যই এই বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা অনেক বেশি ফোকাস করি কিন্তু ট্রেনিং এর বিষয়ে অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু ততটা ফোকাস করি না স্কিল মিসম্যাচের কারণে, যে কারণে আমাদের শিক্ষিত বেকারের হার বেশি। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যারা ট্রেনিং প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা, ইন্ডাস্ট্রি এবং এডুকেশন ইনস্টিটিউশন, এই যে 4টি এন্টিটি রয়েছে
তাদেরকে একত্র করবার যে প্রয়াসটা সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে কারা করবে সেটাও কিন্তু জানা দরকার রয়েছে। সরকারি এবং প্রাইভেট সেক্টরের কাছ থেকে এই ইনিশিয়েটিভটা যদি এখন নেওয়া হয় তাহলে কিন্তু এই স্কিল মিসম্যাচের কারণেই কিন্তু অনেকে হয়তো বেকার রয়ে যাচ্ছে। এই স্কিল মিসম্যাচটাকে এবং আমাদের কারিকুলাম গুলোর ক্ষেত্রেও কিন্তু একটু চিন্তা করা দরকার আছে। মানে কোভিড-19 একটা ধাক্কা, যে ধাক্কাটাকে কাটানোর জন্য আমরা যদি একটু ইতিবাচক হিসেবে চিন্তা করি যে আমাদের এখন একটু ঢেলে একটু নতুন করে আমরা যদি চিন্তা করি বিজনেস অ্যাজ ইউজুয়াল না, অর্থাৎ আমরা কি এখন রেডিমেড গার্মেন্টস এর জন্য, লেদারের জন্য, ফ্রোজেন ফুডের জন্য, এদের জন্য স্পেসিফিক সেক্টর স্পেসিফিক কি কি ধরনের শিক্ষার দরকার আছে, কি কি ধরনের ট্রেনিং প্রোগ্রাম দরকার আছে, বড় ট্রেনিং প্রোগ্রাম না, বড় এডুকেশনাল কারিকুলাম না করে আমরা কি 6 মাসের 1 বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে এমপ্লয় করতে পারি নাকি, এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে। আর আমি শেষ করবো আমার নিজস্ব একটা বিষয় নিয়ে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে স্বাস্থ্য খাতের বিষয় আমরা অনেক ক্ষেত্রে যেটা বিভিন্ন লেখায় দেখতে পাচ্ছি এবং অনেক পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে আমরা কি একটু আমাদের কোভিড এবং নন কোভিড হাসপাতালগুলো যে ব্যবস্থাপনা, এটা যে মনিটরিং এবং ইভালুয়েশনের বিষয়টা, এটার জন্য আমরা কিন্তু একদম ব্যক্তি স্পেসিফিক, এলাকা স্পেসিফিক কোভিড কোনটি, নন কোভিড পেশেন্ট তাদেরকে ট্রিট করবে এবং সেক্ষেত্রে এই হাসপাতালগুলোর জন্য দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমরা এরকম হতে পারে যে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রতিনিধি থাকতে পারেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা থাকতে পারেন যারা এই বিষয়টা জানেন, সেই এলাকার সঙ্গে সংশ্লিষ্ট, তারা কিন্তু দায়িত্ব নিতে পারেন এবং তারা কিন্তু একটা রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব থাকতে পারে কোনো সংশ্লিষ্ট কিছু হসপিটাল এবং সংশ্লিষ্ট কিছু যে এডুকেশনাল হেলথ কিছু ইস্যুগুলো, সেই ইস্যুগুলো রিসলভ করবার জন্য। সুতরাং এই মনিটরিংটা যদি খুব দ্রুত করা যায় তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা কিন্তু স্বাস্থ্য খাতের এই যে কিছু সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। আমার মনে হয় এখানে আমি শেষ করছি। ডক্টর বিদিশা, অনেক ধন্যবাদ এই বিষয়গুলোকে এক্সপান্ড করার জন্য, আলোচনা করার জন্য এবং সুনির্দিষ্টভাবে কতগুলো পয়েন্ট করার জন্য। আমি জুবাইর কাছে যাচ্ছি। জুবাইর, সোফার যে আলোচনা হলো একটা দুটা পয়েন্ট প্লাস যদি একটু কালো টাকার ব্যাপারেও যদি তুমি তোমার বক্তব্য তুলে ধরো। জি স্যার, আমি স্যার একটু ছোট করে 3টা পয়েন্ট একটু ভাবছিলাম যে একটু কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে হলো যে একটা বিষয় হচ্ছে হলো যে দিস ভেরি এনকারেজিং যে আমরা স্পেশালি যারা ইয়াং বা ইয়ুথ যারা, আমি দেখছি যে আমাদের যে পার্টিসিপেন্টদের যে লিস্ট এবং যারা অংশগ্রহণ করছেন, প্রশ্ন করছেন, which is very encouraging, যে প্রশ্ন করছেন, বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন যে আসলে যে ধরনের প্রবলেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটার সলিউশনটা কি, ইম্প্যাক্টটা আমরা কোন কোন জায়গাগুলোতে ইম্প্যাক্ট করছে সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। বাট আলোচনা করতে গিয়ে বা সলিউশন চাইতে গিয়ে একটা জিনিস আমার মনে হয় যে একটু স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার, সেটা হলো যে আমরা কি চাইছি যে আমাদের এই যে কোভিড-19 এর কারণে যে প্রভাব পড়ছে, নেতিবাচক প্রভাব পড়ছে, সেটা আমরা পুরোপুরি কিভাবে কাটিয়ে উঠবো, নাকি আমরা বলতে চাইছি যে আমরা কিভাবে মিনিমাইজ করবো। আমার মনে হয় যে আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার এবং একটু আমার মনে হয় যে আমাদের এটা মেনে নিতে হবে যে কোভিড-19 ক্রাইসিসের কারণে আমরা কিছু না কিছু আমরা লুজ করবো। তো সবকিছু হয়তো আমরা একবারে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো না, সেটা মেনে নিয়ে আমাদেরকে সলিউশন খুঁজতে হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হলো যে শাকিল ইনসেন্টিভ ভার্সেস করাপশন নিয়ে বলছিল। সো আমি একটু বলতে চাই যে থিওরিজ ক্যান বি সামটাইমস মিসলিডিং, যে ইটস নট নেসেসারিলি যে আমি যদি আমার স্যালারি বাড়াই তাহলে আমার করাপশন কমে যাবে। হ্যাঁ, সেটা হয়তো রিয়েল ওয়ার্ল্ডে ওভাবে কাজ নাও করতে পারে। সো ওই জায়গাটাতে স্যার যেটা বলছিলেন যে ইনসেন্টিভ দেওয়ার পাশাপাশি পানিশমেন্ট বা যদি আমি সেটা অ্যাচিভ না করতে পারি, রিওয়ার্ড দেওয়ার পাশাপাশি পানিশমেন্ট থাকাটা খুব জরুরি। আমার মনে হয় যে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো এটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টে যেটা আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অস্টেরিটি মেজার্স নিয়ে কথা হচ্ছে এবং প্রশ্ন এসেছে। তো অস্টেরিটি মেজার্স এর আমি টুলগুলো কি, একটা তো হচ্ছে যে আমি হয় আমার ট্যাক্স বাড়াবো, আরেকটা হচ্ছে যে আমি গভর্নমেন্ট স্পেন্ডিং কমাবো। তো ট্যাক্সের ওই জায়গাটা অলরেডি স্যার বলেছেন যে দেয়ার ইজ আ পসিবিলিটি যে এই বছর হয়তো আমরা ট্যাক্স কালেকশন হয়তো আমরা দেখতে পারি যে বাড়ার জায়গা হয়তো কমতে পারে। সো সেই জায়গাটা যদি আমরা একটা সাইডে রাখি, তাহলে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো যে আমার গভর্নমেন্ট স্পেন্ডিং আমি কমাতে পারি কিনা।
এখন যে ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে আমাদের যেটা বেশি দরকার বা ইম্পর্টেন্ট সেটা হলো যে গভর্নমেন্ট স্পেন্ডিং আমাদের বাড়াতে হবে টু হেল্প দ্য ভালনারেবল পিপল, টু হেল্প দ্য ভালনারেবল সেক্টরস। তো সেই জায়গাটাতে হয়তো খুব বেশি কাটছাট করার সুযোগ নেই। আমরা কাটছাট করলে কোথায় করব? আমরা কি আমরা কি কি বলে যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের ওই জায়গা থেকে কাটছাট করবো? সেটা সুযোগ নেই। আমরা কি আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা এই ধরনের কোনো বেনিফিট বাংলাদেশে ওভাবে আছে যেটা আমরা কাটছাট করবো? সেটা সুযোগও নেই। যেই পয়েন্টটা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়েছে, যেটা একটা ওয়ে আউট হতে পারে, সেটা হলো যে স্যার ম্যাডাম দুজনই বললেন, সেটা হলো যে আমরা বোনাসটা আমরা ওই জায়গাটা কনসিডার করতে পারি কিনা, যে আমরা বোনাস বা বেতনের ওই জায়গাটাতে যে কিছু কাটছাট আমরা করতে পারি কিনা। বাট আমার কাছে একটু মনে হয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে যেটা নিয়ে আমাদের সানেম থেকে অলরেডি লেখালেখি হয়েছে, ডক্টর বুজলুক খন্দকার উনি এটা নিয়ে লেখালেখি করেছেন, ভ্যালু ফর মানি, যে এই ক্রাইসিস মোমেন্টে ভ্যালু ফর মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের করাপশনের কারণে বা ইনএফিশিয়েন্ট ইনভেস্টমেন্টের কারণে প্রচুর টাকা কিন্তু আমাদের নষ্ট হয়, আমরা 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 সেটা জানি। সো ওই জায়গাটাতে আমরা কতটুকু ইফিশিয়েন্টলি আমরা যেই টাকাটাই খরচ করব বা যেই টাকাটাই আমরা ইনভেস্ট করব আগামী দিনগুলোতে টু ট্যাকল দ্য কোভিড-19 ক্রাইসিস, সেই জায়গাটাতে আমরা ভ্যালু ফর মানির ওই জায়গাটাতে কতটুকু কাজ করতে পারি, কত ইফিশিয়েন্টলি আমরা 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 স্পেন্ডিংটা করতে পারি, সেই জায়গাটা আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট। সো লেট মি স্টপ হিয়ার স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জুবায়ের। অস্ট্রেলিয়া মেজার্স অফ কৃচ্ছ্রতা সাধনের মধ্যে আমার মনে হয় এই জিনিসগুলো একটু আমরা দেখতে পারি, অ্যাসেস করার জায়গা আছে। যে কৃচ্ছ্রতা সাধন শুধুমাত্র যে সরকারি খাত হবে তা না, বেসরকারি খাতেরও কৃচ্ছ্রতা সাধনের বিষয় আছে, এবং সেটাও তারা কিভাবে বেসরকারি খাতে কৃচ্ছ্রতা সাধন মানে এই না শ্রমিক ছাঁটাই, সেটা হচ্ছে যে কিভাবে তারা এই সময়ের মধ্যে যে বাড়তি খরচগুলো তারা কিভাবে কমাতে পারে এবং সেটা কোনো একটা জায়গায় কন্ট্রিবিউট করতে পারে কিনা শ্রমিকদের ওয়েলফেয়ারে, সেই জায়গাটা। আর সরকারি খাতের কাছে আমার কাছে মনে হয় যে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু বেতনের বাইরেও নানা ধরনের সুযোগ সুবিধা পান, সেগুলো অনেক রকম সুযোগ সুবিধা। এবং এই ধরনের একটা লকডাউন সিচুয়েশনে, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, গাড়ি ভাতা অথবা ড্রাইভার ভাতা, নানা ধরনের এই ধরনের লকডাউন সিচুয়েশনে হয়তো এগুলোর সেরকম মানুষ তো মোবিলিটি কমেও গেছে, সেগুলো তো কিছু নজর দেওয়ার সুযোগ আছে কিনা। আমার মনে হয় যে এগুলো যদি একটা এটা এখান থেকে কতটুকু টাকা আদায় করা যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু যেটা অন্তত করা যাবে এটা একটা বেনিফিট আছে, একটা স্পিল ওভার এফেক্ট আছে, যে কিছু এক্সাম্পল ক্রিয়েট করা, এবং এক্সাম্পলটা ক্রিয়েট করলে সোসাইটির উপর একটা পজিটিভ স্পিল ওভার এফেক্ট হয়, যে একটা উপরের পর্যায় থেকে, নেতৃত্ব থেকে এবং সব সরকারের তরফ থেকে, সব জায়গা থেকে একটা চেষ্টা হচ্ছে একটা কৃচ্ছ্রতা সাধনের, তাতে কিন্তু ফ্যামিলি লেভেলেও কিন্তু কৃচ্ছ্রতা সাধন একটা হচ্ছে হয়। অনেকেই আমরা জানি যে আমরাও অনেকে যারা সচ্ছল, তারাও হয়তো অপ্রয়োজনীয় খাতে খরচ না করে সে টাকাটা কোনোভাবে এখনকার ক্রাইসিস টাইমে একটা যে এফোর্ট, যেটা ক্রাইসিস কভার করার জন্য সামাজিক যে উদ্যোগ, সেই জায়গাটা কোনোভাবে কন্ট্রিবিউট করা যায় কিনা। তো ভেরি গুড জুবায়ের। আমি ফাবিহা, ইশরাত এবং আশার কাছে খুব কুইকলি যাব, একদম শেষের দিকে আমরা, শেষ হয়ে যাচ্ছে, অল্প সময় আছে, কিন্তু তার আগে আমি দুটো কমেন্ট আমি একটু নিয়ে নিই। তার একটা কমেন্ট আছে ফেসবুকে কমেন্ট আছে, সেই কমেন্টটা তো যেটা হচ্ছে কমেন্টের চেয়ে মোর অফ একটা কোয়ারি। অভিষেক দাস, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, চিটাগাং ইউনিভার্সিটি, বলছেন স্যার যাদের রিসার্চ পেপারে আগ্রহ আছে তারা এই সময় কি কি করতে পারে। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত আছি, করোনা বিষয়ে রিসার্চে আগ্রহী এবং সানেমের ইউথ ইকোনমিক্স 9-এ আমার লেখা জমা দিয়েছি। মোস্ট ওয়েলকাম। গবেষণার ব্যাপারে যারা আগ্রহী এবং সানেমের সাথে কোনো না কোনো ভাবে যারা কাজ করতে চান, আমরা খুবই স্বাগতম জানাচ্ছি। আমাদের ইউথ ইকোনমিক্স যে প্ল্যাটফর্মটা আমরা ক্রিয়েট করেছি এক্স্যাক্টলি এই কারণেই, যে তরুণদের মধ্যে এই লেখালেখির গবেষণার আগ্রহটা সৃষ্টি করা, এবং সেটা 9th এপিসোড চলছে, তার অর্থ তার আগে 8টা কিন্তু আমরা অনেকেই লেখা লিখেছেন, উইন করেছেন, এবং আমরা এটা যথেষ্টভাবে প্রমোট করতে চাই। সুতরাং আমি খুবই ওয়েলকাম জানাচ্ছি এই ধরনের আগ্রহকে। এর বাইরেও যদি কোনো ধরনের গবেষণার সুযোগ থাকে আমরা অবশ্যই সেটাই দেখব। সালমান ইবনে ইয়াসিন উনি বলছেন, উনি গ্রাজুয়েট স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, পাবনা ইউনিভার্সিটি। উনি বলছেন, though R&D sector is one of the leading sector, it is necessary to give priority to new important sector like leather,
freelancing, small cottage industry, etc. We have recently achieved new ocean area which can be utilized for recovery our economy. উনি বলছেন বেসিক্যালি এটা ডাইভার্সিফিকেশনের জন্য। আই ফুললি এগ্রি উইথ হিজ ভিউ যে আমাদের একটা সেক্টর উপর ডিপেন্ডেন্স কমাতে হবে। শফিকুল ইসলাম উনি বলছেন, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের, উনি বলছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নিচ্ছে। এটা এই প্রশ্নটা কি আগে ছিল কিছু, তবুও বলছে তাদের শিক্ষার্থী জানা গেছে লিখিত পরীক্ষা তারা অনলাইন নিচ্ছে জুমের মাধ্যমে। আমার মনে হয় এটা নিয়ে আমরা একটা, আমার মনে হয় পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিজ এর এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এবং আরেকটা তখন একটা প্রশ্ন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফল মূল্যায়ন অনেকাংশে প্রশ্নবিদ্ধ, সেখানে এমন একটি সুযোগ নিম্নমানের গ্রাজুয়েট বের করার পথ সুগম করবে কিনা, এটা একটা ওনার প্রশ্ন আছে। আমি একদম শেষে, আমরা এখন শেষ পর্যায়ে আছি, আমি কুইকলি আমি ফাবিয়াকে দিয়ে শুরু করছি। জাস্ট ভেরি কুইক একটা রেসপন্স যেটা হয়, তারপরে আমি যাব ইশরাতের কাছে এবং পরে শেষে যাব আমি আশার কাছে। জি স্যার, এই কোভিড-19 পিরিয়ডটা এটা আমাদের জন্য একটা লার্নিং পিরিয়ড। এটা আমাদেরকে একটা জিনিস শিখালো যে আমাদের যে আন্ডারলাইং ইনস্টিটিউশনাল কনস্ট্রেইনস আছে, যেটা আনঅ্যাড্রেসড হয়ে আসছে ফর মেনি ইয়ার্স, এটার জন্য এখন যেসব প্রবলেমস গুলো হচ্ছে সেগুলো অনেক এক্সট্রিম পর্যায়ে গেছে। আমরা যদি ইনস্টিটিউশনাল কনস্ট্রেইনস আগে থেকে অ্যাড্রেস করতাম তাহলে হয়তোবা এখনকার এক্সিস্টিং প্রবলেমস গুলো অনেকটা মিনিমাইজ হয়ে আসতো, গভর্নমেন্টের উপর বার্ডেনটা আরো অনেক কম পড়তো। একটা জিনিস হচ্ছে যে এটা এরশাদ আপু আগে প্রথম দিকে মেনশন করেছিলেন যে ট্রাস্টের ইস্যুটা, পিপল ডোন্ট হ্যাভ ট্রাস্ট ওভার ইনস্টিটিউশনস। তো এর জন্য একটা সিম্পল জিনিস যে মানুষজন যে সেফটি মেজার্স মানছেন না, তো একটা কারণ হতে পারে যে যেসব ডেটা বের হচ্ছে, নাম্বারস, রেটস, মানুষজন এগুলা বিশ্বাস করেন না হয়তো বা টু সাম এক্সটেন্ট। তো আমার কাছে ওটাই মনে হয় যে এটা আমাদেরকে শিখালো যে ইনস্টিটিউশনাল কনস্ট্রেইনস অ্যাড্রেস করা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেরকম পরবর্তী অন্যান্য ক্রাইসিস প্রবলেমস গুলা মিটিগেট মানে এক্সট্রিমিটিটাকে কমানোর জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফাবিয়া। অফকোর্স এই পয়েন্টটা যে এমফাসিস দিয়েছে যে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের উপরে যে আস্থা এবং এই জায়গাটা নির্ভর করবে প্রতিষ্ঠানের দক্ষতার উপরে। অফকোর্স আই এগ্রি। ইশরাত, ভেরি কুইক ক্লোজিং রিমার্কস। ইশরাত একটু আনমিউট করতে হবে। স্যার বেশ কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর মধ্যে স্যার কালো টাকা সাদাকরণ নিয়ে একটু আলোচনা হচ্ছিল। কালো টাকা সাদা, তুমি যদি এই পয়েন্টেই থাকো, কারণ আমাদের অন্যরা খুব এটাকে এড়িয়ে গেছে। আই এম গ্ল্যাড যে তুমি এটাকে নিয়েছো প্রশ্নটা। কালো টাকা সাদাকরণ স্যার এমন একটা প্রসেস যেটা নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবারই চেষ্টা করেছি। আমরা প্রতি বছর বা 2-3 বছর পরপরই হয়তো এই প্রচেষ্টাটা নেই যে আমাদের ক্যাপিটাল ফ্লাইটটা কমানোর জন্য আমরা কালো টাকা সাদাকরণের চেষ্টাটা করি। কিন্তু ঐতিহাসিকভাবে যেটা দেখা গেছে যে এটা আসলে আমরা যে পরিমাণে এক্সপেক্ট করি ওই পরিমাণে ইকোনমিতে আসলে ওই পরিমাণ প্রভাবটা ফেলতে সক্ষম হয় না। সো এবার যে এর ব্যতিক্রম কিছু হবে এটা আসলে আশা করাটা ঠিক হবে না। তারপরে আমরা চেষ্টা করেই দেখতে পারি অফকোর্স, বাট তারপরে আমার মনে হয় এটাকে আমাদের প্রাইমারি একটা মেথড হিসেবে না নিয়ে আমাদের অন্যান্য যে কৃচ্ছতা সাধনের উপায়গুলো বা অন্যান্য আমাদের মনিটরিং এন্ড ইভালুয়েশনের যে কথাগুলো এসেছে আমাদের ফাইন্যান্সিং এর জন্য সেদিকগুলোতে মনোনিবেশ করা জরুরি। স্যার আপনি যদি অনুমতি দেন স্যার আরো দুটো পয়েন্ট একটু একটা লাইন করে বলতে চাই। স্যার হেলথ ইনস্টিটিউশনের মনিটরিং নিয়ে বিদিশা ম্যাম একটি খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন যে কোভিড এবং নন কোভিড প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের একটা মনিটরিং সিস্টেম জরুরি। স্যার এটা খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করা যে আমাদের হেলথ ইনস্টিটিউশনে স্পেশালি প্রাইভেট সেক্টরে কোনো সার্বিক আসলে ওরকম মনিটরিং সিস্টেম আছে কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ যে খবরগুলো আসছে বা খবরগুলো এসেছে যে এরকম করোনার একটা সময়ে প্রাইভেট ইনস্টিটিউশন গুলো হয়তো সেভাবে আপনার রোগীদেরকে চিকিৎসা করছে না, রোগীদেরকে ফিরিয়ে দিচ্ছে বা কোনো যদি লক্ষণ পায়, এরকম বেশ কিছু নিউজও আমার কাছে এসেছে হয়তো পার্সোনালি যে রোগীদের কাছে লক্ষণ পাওয়া গেলে হয়তো তাদেরকে একটু রেফার করে দিচ্ছে। এই জায়গাগুলোতে আরেকটু মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং সরকারের পক্ষ থেকে মনিটরিং এর যে কথা বিদিশা ম্যাম বলছিলেন সেটার সুযোগ আছে যে সার্বিকভাবে হেলথ সেক্টরে একটা শক্ত মনিটরিং এর ব্যবস্থা করা, নট নেসেসারিলি শুধু সরকারি ইনস্টিটিউশনের গুলোর উপরে, আমাদের যে
যে ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছে, আমাদের যে হয়তো নার্সিং ইনস্টিটিউশন গুলো রয়েছে সেই জায়গাগুলোতে, সব জায়গাতেই স্যার এটার প্রয়োজনীয়তা রয়েছে। আর লাস্ট যে পয়েন্টটা একটু বলতে চাচ্ছিলাম যে ডাইভার্সিফিকেশনের একটা প্রশ্ন, একটা আলোচনা এসেছে যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে এগ্রিকালচার সেক্টরের গুরুত্ব নিয়ে সানেম থেকে কিছু আলোচনা করেছি, তবে সার্বিকভাবে এই কোভিড-19 আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে কোন সেক্টরটি আসলে সবচেয়ে বেশি জিডিপিতে অর্থ যোগান দিচ্ছে, সেটির পাশাপাশি কোন সেক্টরটি সবচেয়ে বেশি এমপ্লয়মেন্টের যোগান দিচ্ছে সেই সেক্টরটিতেও গুরুত্ব দেওয়াটা সমানভাবে জরুরি। সুতরাং একটু ডাইভার্সিফিকেশন, একটু হয়তো এগ্রিকালচারাল সেক্টরকে আরেকটু সামনে নিয়ে আসা বা সেখানে মেকানাইজেশন কিভাবে বাড়ানো যায় এই জায়গাগুলোতে চিন্তা করার সুযোগ রয়েছে। স্যার ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আশার কাছে যাচ্ছি, ভেরি কুইক রিমার্ক আশা। ধন্যবাদ স্যার। এরপরে শোয়েবের কাছে যাব ফাইনাল কমেন্টের জন্য। স্যার ইশরাত আপুর কথা ধরে আমি বলছি, আমি জাস্ট একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ইকোনমিক্সে তখন থেকে আমরা একটা জিনিস দেখে আসছি যে হচ্ছে আমাদের দেশের জন্য এই এক্সপোর্ট সেক্টরটা একটা ভিত্তির উপর দাঁড় করানো। সো আমরা এটা জানতাম যে হচ্ছে এই ভিত্তিটার উপর যদি কোনো অ্যাটাক আসে তাহলে আমাদের ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ হবে। এবং আমরা যখন পড়াশোনা শেষ করে আমরা আমাদের জব সেক্টরে ঢুকলাম তখন আমরা এটার কনসিকুয়েন্সটা দেখতে পাচ্ছি। স্যার এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে না পারায় আমরা এটার ফল এখন ভোগ করছি। সো আমি এখন যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের দেশের জন্য ইউথরা এখন কতটা ইম্পর্টেন্ট। সো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে বেনিফিটটা সেটা ধরার জন্য আমাদের যে কাজগুলো এখন করা উচিত, আমরা যদি সময় মতো সেগুলো করতে না পারি আমাদের কি আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধাটা সেটাও কিন্তু হারাবো। সো সেক্ষেত্রে আমার মনে হয় এখন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে না পারায় যেসব আমরা নেগেটিভ দিকগুলো দেখছি সেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রেও সেম যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ইউথের উপর ফোকাসটা থাকা উচিত বেশি। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আশা। শোয়েব, ভেরি কুইক কমেন্ট। স্যার ছোট দুটো বিষয়। প্রথমত হচ্ছে যে স্বাস্থ্য খাতে আমরা বাজেট বাড়ানোর কথা বলছি, তবে একটু মনে রাখতে হবে যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ালে তারা সেটি ব্যয় করার সক্ষমতা আছে কিনা। আমরা দেখতে পেয়েছি যে বিগত বেশ কিছু বছরে স্বাস্থ্য খাতে বড় রকমের পুকুর চুরি হয়েছে, অর্থাৎ যে জায়গায় তাদের হয়তো 5 কোটি টাকার সরঞ্জাম দরকার, কারণ মন্ত্রণালয় যেটি হয় যে হাসপাতাল থেকে একটি চাহিদা পত্র যায়, সেই 5 কোটি টাকার জায়গায় তারা 15 কোটি টাকা দিয়েছেন এবং 15 কোটি টাকার পরে দেখা গিয়েছে সেই আমরা তো এটাও দেখেছি যে চিটাগাং এর জন্য আইসিইউ ইনস্ট্রুমেন্ট এগুলো সব কিনে আনা রয়েছে, দীর্ঘদিন পড়েছিল ওগুলো, ব্যবহার করা হয়নি। এটা একটা বিষয় রয়েছে, একটা সক্ষমতার বিষয় রয়েছে, কারণ আমরা আগামী বাজেটে যদি ব্যয় বাড়ানো হয় তো সেটি একটা ডিজাস্টার বয়ে আনতে পারে যদি না বাড়ানো হয়। আরেকটি স্যার যে ছোট্ট একটি বিষয়, আমরা সানেমের পক্ষ থেকে আমরা যেটি করছি এটি কিন্তু স্যার আমরা যেটি বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং, আমি এই কথাটি বলি যেটা ভুল, এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং হওয়া উচিত। সোশ্যাল ডিস্টেন্সিং হলে এই সময় আমরা আরো বেশি একাকিত্বে পড়ে যাব। আমরা এই সানেমের পক্ষ থেকে যে কাজগুলো করছি এটি শুধুমাত্র অর্থনীতির যে পলিসি লেভেলের জায়গাগুলো মানে সহায়তা দেওয়ার জন্য তা না, আমাদের এর একটি বড় উদ্দেশ্য রয়েছে একে অপরের সাথে কথা বলার, অর্থাৎ এই সময় সোশ্যাল ডিস্টেন্সিং গুলো আমাদের কমিয়ে আনা। তো এই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করবো, সানেমের অনেক প্রোগ্রাম হচ্ছে, সামনে অনেক প্রোগ্রাম হবে, আমাদের সাথে থাকুন, এনগেজ হন, আর সবাই সুস্থ থাকবেন এবং বাসার যারা সিনিয়র রয়েছেন তাদের টেক কেয়ার করবেন। তার আমার অনেক ধন্যবাদ শোয়েব, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলার জন্য। আমি ডক্টর বিদিশাকে একদম ফাইনাল এটা দিচ্ছি। কালো টাকার ব্যাপারে যদি কিছু বলেন ডক্টর বিদিশা, এটা নিয়ে একটা বড় বিতর্কিত প্রশ্ন, বাজেটে কি কালো টাকা দেওয়া উচিত? আনমিউট করতে হবে। ইশরাত একেবারে ঠিক সেই কথাটাই বলেছে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কালো টাকাকে সাদা করার সুযোগটা দিয়ে আমরা আসলে কতটা লাভ করতে পারবো, কারণ এখানে যেহেতু কিছুটা মোরালিটির একটা বিষয় রয়েছে, সুতরাং এটার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি সবসময় আমার মনে হয় যে এই বিষয়টাকে আমরা খুব সবসময় দেখা যায় আমরা বাজেটের সময় ভীষণ গুরুত্ব দিয়ে এটা বলি, কিন্তু আমার মনে হয় আমি এটাকে খুব বেশি গুরুত্ব
দিতে চাই না, এবং আমার মনে হয় এটাকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা না করে এটাকে একটা অপশন হিসেবে হয়তো রাখা যেতে পারে, সেটাও একটা চিন্তার বিষয় আছে, কারণ অনেকেই কিন্তু এ ব্যাপারে ভিন্ন মতামত পোষণ করতে পারে। সুতরাং যদি এটাকে রাখাও হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এখান থেকে আমরা খুব যে বড় লাভ পাবো সেটা আসলে না। এটার কারণ আমরা আগের আমাদের এক্সপেরিয়েন্স আমরা খুব বড় ধরনের কিন্তু লাভ দেখিনি। সুতরাং আমাদের আসলে মূল চিন্তাটা থাকা উচিত কিছুটা কৃচ্ছ্রতা সাধন, এবং কৃচ্ছ্রতা সাধনের ক্ষেত্রে আমাদের আমার মনে হয় আমাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে। আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার অনেক ক্ষেত্রেই, অপারেটিং এক্সপেন্সেস অনেক ক্ষেত্রেই কমানোর সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে অনেক জায়গাতেই কিন্তু কাটছাট করবার দরকার আছে। মূলত বর্তমানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি, এই কয়েকটি বিষয়কে ফোকাস করে আমাদের চিন্তাগুলো অন্তত পক্ষে আগামী 6 মাস বা 1 বছরের জন্য থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে অন্যান্য খাতগুলো অবশ্যই অন্যান্য খাতে একেবারেই বড় ধরনের পরিবর্তন না হলেও অন্যান্য খাতগুলোকে কাটছাট করে এই খাতগুলোকে ফোকাস করে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিং এর বিষয়টাকে আমরা কিছুটা হলেও আমরা লাঘব করব। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা, এবং আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এত লম্বা সময়, 2 ঘন্টার মতো, প্রায় 2 ঘন্টাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। আমি জাস্ট শেষ করবো এটুকু বলে, কালো টাকার ব্যাপারটা একটুখানি করে আমি আমার কলিগদের সাথে পুরো একমত সানেমের, যে এটা আসলে কালো টাকার আমরা অতীতের অভিজ্ঞতা যে খুব সাকসেসফুল তা নয়, এবং এই ক্রাইসিস টাইমে তো সাকসেস না হওয়ার সম্ভাবনা আরো বেশি। মানুষ তারা হয়তো টাকাই বের করতে চাইবে না এরকম সময়। সুতরাং অন্য যে আমাদের মেইন স্ট্রিম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখা দরকার। কারো কাছে যদি কালো টাকা থেকে থাকে, সে ব্যাপারে যদি কারো কাছে সরকারের যে মহলগুলো, যারা সংস্থা যারা এগুলো ওভারসি করে, তাদের কাছে যদি ইনফরমেশন থাকে, অবশ্যই তাদেরকে আইনের আওতার মধ্যে আনা উচিত। তার থেকে বরং ইনসেন্টিভ দিয়ে আমরা এর আগে অতীতে খুব বেশি সাফল্য দেখিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং সামনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের নেটিজান 6 শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন। ধন্যবাদ।